ওখান থেকে বলছি শোনো, হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? হ্যালো। আসসালামু স্যার ভালো আলাইকুম আছি, স্যার। ভালো আছেন আপনি? এই তো ভালো আছি মোটামুটি, বৃষ্টি বন্যার ভিতরে। হ্যাঁ স্যার, আপনার? সারাদিন ধরে বৃষ্টি হয়েছে আজকে। হ্যাঁ, শুধু সারা দেশেই মনে হয় বৃষ্টি হচ্ছে একদম, মানে তুমুল ভাবে বন্যার মতো করে। সেফ থাকেন সবাই, বাসার ভিতরেই থাকেন, বাইরে যাওয়ার দরকার নাই। আর ঠিক আছে। আমার এলাকায় তো হচ্ছে একদম মানে নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে, মানে পটুয়াখালীতে আর কি। নাকি প্রচুর বন্যা হচ্ছে, জল উঠে তারপর মানে জলোচ্ছ্বাস হয়ে গেছে আর কি, এরকম অবস্থা। স্যার আপনি ঢাকা থাকেন না? হ্যাঁ, হ্যাঁ। আপনি ঢাকায় থাকেন না এখন? হ্যাঁ, এখন তো ঢাকায় আমি, এখন ঢাকায় আছি অফিসে। বাট ঢাকাতে অবস্থা খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে। যে আমি জানালার পাশে বসে আর কি অফিসে ক্লাস নিচ্ছি, মানে গ্লাসের তো সাইড থেকে এসে এত জোরে জোরে ঝাপটা দিচ্ছে, মনে হয় মানে বৃষ্টি আর কি ভেঙে ফেলবে গ্লাসগুলো, এরকম অবস্থা। স্যার আজকে তো মনে হয় শেষ ক্লাস না ঈদের আগে? আহ না, আজকে কয় তারিখ? আজকে 29 তারিখ না? নেক্সট আমাদের আবার ক্লাস হবে মঙ্গলবারে। তাহলে হচ্ছে 3 তারিখে একটা ক্লাস হবে আপনাদের। এটা 3 তারিখে তো লাস্ট ক্লাস হবে। ওইখানে বৃহস্পতিবার লাস্ট ক্লাস দেখাইছিল নোটিশে। বৃহস্পতিবার না, বৃহস্পতিবার থেকে শুরু আর কি বন্ধ।
5 তারিখ থেকে শুরু, আমরা 4 তারিখ থেকে আর কি বাড়িতে যাওয়া শুরু করবো আর কি। হ্যাঁ, ওকে, কাজ বাজ করছেন সবাই? হুম, তানজিন আক্তার ম্যামের কাজ এটা। বাহ, সুন্দর হয়েছে। লাইটিংটাও মিনিমালিস্টিক, এন্ড ওয়াটার ড্রপলেট গুলো ভালো হয়েছে এখানে। গুড, নাইস নাইস। তানজিনা ম্যাম আসছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, ভালো হয়েছে এটা, গুড। তবে লাইটিং এর ব্যাকগ্রাউন্ডটা আর একটু হচ্ছে আহ, ই করলে ভালো হতো। না, ওভারঅল ঠিক আছে, সবই পারফেক্ট। গুড গুড। তারপরে হেলাল সাহেবের কাজ এটা, বাহ, হেলাল সাহেব ভেরি গুড। লাইটিংটা তো সেই হয়েছে। এই সাইড একটু বেশি পড়ছে লাইট, হেলাল সাহেব। এই যে এইখানে। আচ্ছা, আর এই ই- ঘাসপালা যা কিছু আছে এখানে, এটা ওই যে ই দিয়ে করছেন না, হ্যাঁ স্যার, বায়োমেরিটার যেভাবে দিয়ে? জি 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 স্যার, যেভাবে ওকে ওকে, দেখাইছিলেন। গুড। প্রপারলি কাজ করতেছে তো, তাই না? জি স্যার, কাজ করতে স্যার। এখানে স্যার লাইটের কথা যেটা বললেন, এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা আছে, ইমেজটা, ওইটার হুম। লাইটটা এখানে মনে হয় পড়ছে। ও আচ্ছা আচ্ছা, ওইটা ঠিক হয়তো বা আছে। একটু প্রবলেম আমার কাছে হচ্ছে। মনে হচ্ছে কি জানেন, মানে বাংলাদেশের হচ্ছে গ্রাম বাংলার যে একটা দৃশ্য আছে না ব্যাকগ্রাউন্ডে, এরকম লাগতেছে দেখে। এন্ড আচ্ছা এইটা আচ্ছা আপনি যদি হচ্ছে এই বসাই দিতেন, এটা কোনো টেক্সচার বসান নাই, এই জন্য পিঙ্ক স্যার, আসছে। ক্যানটা হচ্ছে আমি ওই অনলাইন থেকে নিছিলাম, তো এইটা আসলে হুম। ক্যানটা আমি কাজ করি নাই। মেইনলি এই যে গাছপালা লতা পাতা এটা নিয়ে আমি কাজটা করছি আর কি। ওকে ওকে, গুড। না, এটার ইউভিটা আপনি ফাইন্ড আউট করে এখানে জি আপনি হচ্ছে ধরেন বাংলাদেশি কোনো ব্র্যান্ডের একটা এনার্জি ড্রিঙ্কেরই বসাই দেন। যেমন ধরেন হচ্ছে আপনার মোজো, বা হচ্ছে আপনার ম্যাক্স কোলা। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তাহলে দেখবেন যে এটা একদম ভালো একটা কোয়ালিটি আসবে। আর এইখানে একটা লাইট এক্সট্রা পড়ে গেছে মনে হয়, পয়েন্ট লাইট বা সামথিং। এটার কারণে হুম, এই যে একটু ব্রাইট হয়ে গেছে এই জায়গাটা। এটা সরাই দিন। জি স্যার। এছাড়া বাকি সবকিছু পারফেক্ট, সুন্দর হয়েছে। স্যার নেক্সট বাহ, আরেকটা আছে, ও অ্যানিমেশনও করছেন, বাহ বাহ, নাইস। ওটা তবে একটু এইখানে স্যার ট্রাই করছিলাম। জি এটা তো পড়ে যাবে এখান থেকে। হ্যাঁ স্যার, এটা রেন্ডার দেওয়ার পরে বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু পাথরটা আগাই দিয়ে এদিকে, তাইলেই হবে। বাট জি এমনিতে জি এনভায়রনমেন্টের সাথে লাইটিংটা খুবই ম্যাচ করছে, ভেরি গুড, সুন্দর হয়েছে। অ্যানিমেশনও করছেন এখানে দেখতেছি, বাহ, গুড গুড, একটু স্যার ভেরি ট্রাই নাইস। করছি আর কি, বাট এটা ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, হচ্ছে হচ্ছে। ক্যামেরার টেকনিক হচ্ছে এগুলো আরো বুঝে পাবেন ভালো করে, তখন হচ্ছে আরো বেটার ভাবে করতে পারবেন এটা। জি তারপরে জানাতারা ফেরদৌস ম্যামের কাজ এটা। ও নাইস, গুড গুড। আচ্ছা ম্যাম, এখানে হচ্ছে এই যে কমপ্লিমেন্টারি কালার টুলটা ইউজ করছেন, তাই না? জানাতারা ফেরদৌস ম্যাম আসছেন? জি স্যার, আসছে। আচ্ছা, গুড। কমপ্লিমেন্টারি কালার এটা ইউজ করছেন, তাই তো? যেটা ওই দিন দেখাইছিলাম। হুম। আমি এমনিতে ওই ব্যাকগ্রাউন্ডে ওইটা কালার দিছি, এই তো আর কি। না না, এটা ঠিক আছে, গুড। কালারের এটা ঠিক আছে। ওই যে একটা কালার থিওরি এখানে দেখাইছিলাম আমি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, ওই যে মনে আছে, কমপ্লিমেন্টারি কালার হুইল। এই যে, তো এইখানে আপনার দেখেন, আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি ইয়েলো বা ইউজ করছেন, যেমন এই যে গ্রিনের অপোজিটে কিন্তু রেড কালার টোনটা আর কি ভালো যায়। তো আপনি এটা ইউজ করছেন, এটা ভেরি গুড। এই কারণে আরো বেশি ফুটে উঠছে এখানে জিনিসটা, নাইস। কিন্তু স্যার এই যে ওয়াটার ড্রপলেট গুলা, এইগুলা রিয়েলিস্টিক মানে অতটা আনতে পারি নাই। এটা আরেকটা লেয়ার বসাইতে হবে, একটা ছোটখাটো লেয়ার, মানে এখানে আপনার সবই এক সাইজের হয়ে গেছে ওয়াটার ড্রপলেট গুলা। কিন্তু আমি ঠিক আছে। 3 সাইজেরই দিছি, কিন্তু হলো না কেন বুঝলাম না। আচ্ছা, ওইগুলোতে সেট মেটেরিয়াল বসাইছিলেন বা রিয়েলাইজ ইনস্টেন্স দিছিলেন কিনা? রিয়েলাইজ ইনস্টেন্স দেন নাই মনে হয়, এই কারণে মনে হয় ওগুলো তো মানে ভিজুয়ালি আর কি সুন্দর আসে না। মানে এমনিতে ডেনসিটিটা, দেখা যায় কিন্তু রেন্ডারে আসে নাই স্যার। ও মানে আবার ভিউ পোর্টে দেখা যায়। দেখতে হবে। হ্যাঁ, ভিউ কোটে মানে অনেক দেখা যায় যে দিছি, কিন্তু রেন্ডারে কেন আসলো না বুঝলাম না। হুম, যাক, আসবে। নোটটা আমাকে দেখায়েন একটু তাইলে, বা এখানে কমেন্টে আচ্ছা নোটটা দিয়ে দেন। আচ্ছা, আমি লাস্টে দেখাবো না স্যার। ওকে, ঠিক আছে।
তারপরে শিমুল সাহেবের কাজ এটা, বাহ নাইস গুড। তবে লাইটিং প্লাস মডেলিং এর কোয়ালিটি একটু বেটার করতে হবে শিমুল সাহেব। যেমন এইটা দেখেন একদম লো পলি না, কাটা কাটা লাগতেছে, এবং এখানে বেবেল না থাকার কারণে একটু অদ্ভুত লাগতেছে দেখে। ওভারঅল আপনার কম্পোজিশনের আইডিয়াটা সুন্দর, কিন্তু এক্সিকিউশনটা ওইরকম করে হয় না আর কি, যেরকম আপনি চাচ্ছিলেন। এটা একটু বেটার কিভাবে করবেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা ধরেন একদম অ্যাশ কালার বা এরকম কালার ইউজ করছেন আপনি, ঠিক আছে। এটা ডেপথ অফ ফিল্ড অ্যাড করতে পারেন, পিছনে আরো কিছু অবজেক্ট অবজেক্ট বসাই দিতে পারেন যেগুলো ব্লার হয়ে গেছে ধরেন। হুম। হ্যাঁ স্যার, আর এটা এইটা, আমি অনলাইনে করছিলাম তো তাই এরকম। বুঝতে পারছি। Sorry বাট আপনি ভাবে। আরো সময় দিবেন কাজে, হ্যাঁ আরো বেশি বেশি সময় দিবেন কাজে, তাহলে কাজের কোয়ালিটি দেখবেন ইমপ্রুভ হবে। এই যে আপনারা কাজগুলো করতেছেন, ট্রাস্ট মি, এই কাজগুলোই আরেকটু বেটার সময় দিয়ে করলে এর থেকে বেটার রেজাল্ট আনা পসিবল। তখন আপনি নিজের কাজই নিজে দেখে ফিল করবেন যে না আমি এটা তৈরি করছি, আমার মানে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতেছে যে না আমি পারছি। হুম। আর একটু সময় দেন, আপনারা সময় খুব কম দিতে পারেন আমি জানি, বাট আপনাদের ভিতর পোটেনশিয়াল আছে। আপনারা যদি ট্রাই করেন অনেক ভালো রেজাল্ট কিন্তু আনতে পারেন, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আপনাদের এই স্কিলটা একদম মানে গেঁথে যাবে। হ্যাঁ, আপনারা অলরেডি যেই লেভেলে আছেন এই লেভেলেই কিন্তু হচ্ছে অনেকের আসতে অনেক দিন সময় লেগে যায়। তো আপনারা অনেকটাই আগায় গেছেন, এখন জাস্ট একটু মানে একটু ধার দেন, ঠিক আছে। আপনার কেচি হচ্ছে কি, কেচিতে যদি শান দেন তাহলে কি হয়, জিনিসটা একটু ধারালো হয়। তো আপনার স্কিলটাকেও একটু হচ্ছে এখন আপনাদের সবাইকে বলতেছি যে এখন একটু শান দিতে হবে, যাতে করে আর কি ঘ্যাচ ঘ্যাচ করে আর কি কেটে ফেলতে পারেন সব। না ভালো হয়েছে এটাও, এটার কম্পোজিশনটা অতটা ইন্টারেস্টিং না, বিকজ অনেক জায়গায় এখানে নিচ্ছে কিন্তু দেখেন। হুম। ও ইনস্টেড স্যার, আপনি এখানে এতটুকু জায়গা নেন, এটার প্রোডাক্টের সাইজটা এতটুকু হওয়া উচিত ছিল, ঠিক আছে, তাহলে পারফেক্ট হইতো, তাহলে আর কি রেন্ডারটা একদম অ্যাকুরেট আসতো, কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে। স্যার এটা ঠিক আছে ঠিক স্যার, আছে, আবার আবার বানাবো। ওকে। আবার বানাইন আপনি, আবার লাইটিং এর গুলো প্র্যাকটিস করেন, যেমন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাইটিং খুব কম। হুম। হ্যাঁ স্যার। এই জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে। ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, তারপর হচ্ছে আপনার মেইন ফোকাস পয়েন্ট সাবজেক্টের এই জিনিসগুলো খুবই ক্রুশাল জিনিস। সেগুলো যদি একবার আপনি মাস্টার করে ফেলতে পারেন, দেখবেন যে অনেক ভালো রেজাল্ট আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। তারপরে শিমুল সাহেবের এটা, বাহ এটা কি কক্সবাজারের হচ্ছে কি মেরিন ড্রাইভ? স্যার এটা অনেক হচ্ছিল না, তাই ইভিতেই রেন্ডার করে দিছি। ও আচ্ছা আচ্ছা, না হয়েছে তো, গাছ তো হয়েছে। গাছ সব এক আহ সমান হয়ে গেছে স্যার ওইখানে। মানে সব এক লাইনে হয়ে গেছে বা এরকম কিছু? হ্যাঁ, এক লাইনের আর এক সমান হয়ে গেছে সব। সমান হয়েছে কেন, ওই যে র্যান্ডম ভ্যালু অ্যাড করতে হবে স্কেলে, তাইলে হ্যাঁ, দেখবেন যে সমান হবে না আর। স্যার। হুম। আর একটা নোড অ্যাড করতে হবে, ওইটা হচ্ছে র্যান্ডম ভ্যালু নোড, ওটা বসাইলেই আপনার এটা অ্যাকুরেটলি চলে আসবে। গুড। এমনিতে ঠিক আছে, এটা ভালো হয়েছে, গুড গুড নাইস। আচ্ছা, ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টের ক্লাসটা করছিলেন কেউ? কেউ জয়েন হন না এটাতে? স্যার ক্লাসটা তো করতে পারি নাই। কেউ করেন নাই? ক্লাস আমি করতে পারি নাই, বাকি কেউ করছে কিনা। কি বলেন, একজনও করেন নাই? স্যার এই ক্লাসের কি আমরা ভিডিওটা কি পাবো, অথবা আমরা না না, পরবর্তীতে? ওই ক্লাসের ভিডিও তো দেওয়া হবে না। ও আচ্ছা আচ্ছা। স্যার ক্লাস টাইমে নিলে মনে হয় ভালো হয়, তখন তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এটা তো গ্রুপ আমি হচ্ছে আপনি মেনশন করে দিছিলাম ওই দিনই। যাই হোক, যেহেতু ভুলে গেছেন, কি আর করার। স্যার এইটা কি আর কোনো সুযোগ নাই এই ক্লাসটা করার? ফেজ 2 আবার যখন আসবে তখন সুযোগ পাবেন। এখন আপনারা তো একজনও যদি জয়েন না করেন তাহলে তো ওনারা আবার অ্যারেঞ্জ নাও করতে পারে রাগ করে, তাই না? কিন্তু স্যার ফেজ ওয়ানের যে ব্যাপারগুলো এগুলা তো মানে আগে তো জানতে হবে, তারপরে না আমরা টু করতে পারবো। সেটাই তো, এই জন্য তো ক্লাসটা দেয়া হয়েছিল। এখন এটা তো করতে পারেন নাই, দুঃখজনক ব্যাপার। ব্যাড লাক। হুম। আচ্ছা, যাই হোক চলেন আমরা আজকে ক্লাসে যাই। আমি বাই দ্য ওয়ে লাস্ট ক্লাসে যে আমরা হচ্ছে কাজটা করেছিলাম ক্লাসের ভিতরে, ওই ক্লাসের হচ্ছে
রেন্ডার একটা বের করেছি আমি, দেখেন আপনারা ফাইনাল আউটপুটটা কিরকম এসেছে। ক্যান কোথায়, ক্যান, এই যে এটা হচ্ছে ফাইনাল আউটপুট আমাদের। বাট এই জিনিসটাকে আমি আবার কালার কারেকশন করেছি একটু, কালার কারেকশন করে জিনিসটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আমার কাছে। সো আমি এবার পরে কালার কারেকশন করে ফাইনাল রেন্ডারটা বের করলাম এখানে, এই যে হুম, এটা অনেক ভালো হয়েছে স্যার। এটা কি বাঁচতেছে নাকি এরকমই কোনটা? ভিডিও ভিডিওটা? লাইটিংটা মানে অনেক ভালো হয়েছে। এটা ওই একই একই ভিডিও, কিন্তু এটা ওই যে রেন্ডার আউটপুট যেটা বের হয়েছে না এখান থেকে, ওইটাই। এই যে এই ভিডিও থেকে ওইটা হয়েছে, কিন্তু প্রিমিয়ার প্রোতে গিয়ে একটু কালার কারেকশন করে দিছি আমি এখানে, দ্যাটস ওয়াই এটা এত অ্যামেজিং লাগতেছে এখন। ঠিক আছে, দেখেন এটা লাস্ট ফ্রেম কোনটা, লাস্ট ফ্রেম হচ্ছে এইটা। এটা দেখলে মনে হচ্ছে না যে অন্ধকার, তেমন একটা ভালো হ্যাঁ আসে হ্যাঁ নাই, জি স্যার। কিন্তু ওইটাই দেখেন এরকম চলে আসছে। এখন স্যার দেখে কি আরো, ভিডিও সেম বাট এটা একটু এডিটিং এর যে ব্যাপার স্যাপার গুলো আছে এগুলো একটু করছেন তাই তো? রাইট রাইট, কালার কারেকশন করছে এখানে। জি জি। তো কম্পোজিটিং এ কালার কারেকশন আমরা করব, তখন গেলে এগুলো আপনারাও শিখবেন যে কিভাবে আকাশ থেকে আর কি ঝাক্কাস হয়ে যাবে আর কি বিষয়বস্তুগুলো। স্যার এই অ্যানিমেশনের রেন্ডারিং টাইমটা কেমন লাগছে? কয় মিনিট লাগছে? এইটা আধা ঘন্টা মতো লাগছে, আমি লো সেটিংস রেন্ডার দিছি এটা, এক একটা স্যার ফ্রেম আমি রেন্ডার হতে 20 সেকেন্ড সময় লাগছে। আমি যে স্যার এই যে ছোট্ট একটা রেন্ডার করছি এটা প্রায় 2 সেকেন্ডের মতো, প্রায় আমার 3 ঘন্টা মতো লেগে গেছে একেবারে। 3 ঘন্টা মানে সবগুলো রেন্ডার হইতে? স্যার প্রায় 2 সেকেন্ডের মতো, 2 থেকে 3 সেকেন্ড মনে হয়, হুম, প্রায় তিন আচ্ছা ঘন্টা মতো এটা, লাগছে। হ্যাঁ এরকম হবে, কনসিডারেবল। আচ্ছা আচ্ছা। আরো বেশি হয় আমাদের যদি হচ্ছে অন্যান্য সফটওয়্যারে যদি রেন্ডার দেই, এক একটা ফ্রেম রেন্ডার হইতে আপনার ধরেন আধা ঘন্টা 1 ঘন্টাও লাগে, একটা সিঙ্গেল ফ্রেম রেন্ডার হইতে। তাহলে বুঝেন, তাইলে ওইখানে যদি অ্যানিমেশন আমরা রেন্ডার করতে যাই তাহলে কত সময় লাগতে পারে। জি হ্যাঁ, এই টাইমটা আমরা ধরেন যদি প্রোডাক্টের কাজ করে থাকি কখনো, প্রোডাক্টের ওই ক্লায়েন্টের কাছ থেকে আমরা বলে নেই যে দেখো তোমার অ্যানিমেশনের প্রিভিউ শেষ, এই হচ্ছে অ্যানিমেশনের প্রিভিউ, আমরা ওইটা স্ক্রিন রেকর্ড করে ওকে পাঠিয়ে দিই। হ্যাঁ, অথবা প্লে বাস্ট করে ওরা পাঠিয়ে দিই। পরে ওইটা আচ্ছা হচ্ছে করে কেউ দেখে বলে যে আচ্ছা ঠিক আছে অ্যানিমেশন ওকে, এখন আর কি এটা রেন্ডার করা যায়। ঠিক আছে, তারপরে রেন্ডারের একটা আউটপুট আমরা দেখাই যে এরকম আসবে, কিন্তু রেন্ডার আউটপুট দেখো কোনো কালার চেঞ্জ করা লাগবে কিনা। বলে তারপর যদি হচ্ছে অ্যাপ্রুভ করে, এরপরে আমরা ফুল রেন্ডারটা করে দিই। এবং ওইটা ধরেন হচ্ছে যদি আমরা অন্যান্য সফটওয়্যারে করি যেমন মায়াতে, মায়াতে করলে হচ্ছে আমাদের এই রেন্ডারটা করতে সময় লাগবে ধরেন 4K রেন্ডার যদি হয়, এক একটা ফ্রেম রেন্ডার হইতেই ধরেন আপনার 20 মিনিট 30 মিনিট সময় লাগে। তো সেই ক্ষেত্রে ওই টাইমটা আমরা আলাদা করে নিয়ে নিই যে আমাদের হচ্ছে ঠিক আছে এখন ডেলিভারির জন্য 3 দিন সময় আছে, আমরা এই 2 দিন সময় নিচ্ছি পুরো রেন্ডারের জন্য। ঠিক আছে, 2 দিন আচ্ছা। রেন্ডার হবে, জি স্যার। এরপরে আমরা ওটা পোস্ট প্রোডাকশনে গিয়ে কালার কারেকশন করে দেন পাঠিয়ে দিই। অ্যান্ড কালার কারেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বিকজ আপনারা দেখতেছেন এখানে যে এটা কালার কারেকশন ছাড়া কিরকম ছিল আর সহ কিরকম হয়েছে। স্যার এটা কোন সফটওয়্যার দিয়ে করছেন? প্রিমিয়ার প্রো। ও আচ্ছা। হ্যাঁ, আপনাদের প্রিমিয়ার প্রোই দেখাবো ওইখানে কিভাবে কালার কারেকশন করবেন, এক্সপোজার, তারপর হচ্ছে আরো ভিডিও এডিটিং কিভাবে, মিউজিক কিভাবে অ্যাড করবেন, মানে এক ক্লাসে যা যা কম্পোজিটিং এর টুলস দেখানো যায় আর কি। জি স্যার। ওকে, তো চলেন আজকে টপিকে চলে যাই। জিওমেট্রি নোডের হচ্ছে আপনারা হোমওয়ার্ক অনেকদিন ধরে দিচ্ছেন না, সো আমি জিওমেট্রি নোটটা চাচ্ছি যে আপাতত একটু পজ রাখি। এন্ড আপনাদের আমি হচ্ছে আজকে একটা থিওরিটিক্যাল ক্লাস নিব, ঈদের আগে আমি আর হচ্ছে জিওমেট্রি নোট নিয়ে প্যারা দিব না। জিওমেট্রি নোট আমরা হচ্ছে আবার নিয়ে আলোচনা করবো হয়তো ঈদের পরে। ঠিক আছে, তো আগে আমরা হচ্ছে আজকে একটু মডিউলের হচ্ছে আমাদের ক্লাস অনুযায়ী নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যানিমেশন টেকনিক্স, অথবা হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার যে ফাইলস গুলো থাকে বা ফাইল ফরম্যাটের যে বিষয়গুলো আছে সেইগুলো। তো আজকে আমাদের ক্লাসটা একটু থিওরিটিক্যাল ক্লাস হবে, প্র্যাকটিক্যাল না। তো চলেন আমরা সেটার দিকে আগাই। সেকেন্ড আমি স্যার একটু ফাইলটা বের করে নিই, হ্যাঁ বলেন। অ্যানিমেশনের আগে যে আমাদের ক্লাসের মডিউল গুলো ছিল এগুলো কি সবগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের? অ্যানিমেশনের আগে
অ্যানিমেশনের অ্যানিমেশন আগে এক পর্যন্ত। না অ্যানিমেশনের আগে আপনাদের আরো সিমুলেশন আছে। আচ্ছা হ্যাঁ, সিমুলেশন আছে এখনো, এবং জিওমেট্রি নোডেরও আপনারা এখনো 2টা ক্লাস পাবেন। কিন্তু জিওমেট্রি নোড অলরেডি আপনারা একটু ওভারওয়েলমড হয়ে গেছেন, আমি বুঝতে পারতেছি। তো এই কারণে জিওমেট্রি নোড একটু ব্রেক দিলাম আর কি। আচ্ছা আচ্ছা জিওমেট্রি নোড আমি পরে আবার দেখাবো, এবং জিওমেট্রি নোডের কিছু রিসোর্সেস আমি আপনাদেরকে শেয়ার করে দিব। যেমন ডাকি 3D নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওইটা ফলো করতে পারেন, ডাকি 3D। ডাকি 3Dটা জিওমেট্রি নোডের জন্য স্পেশালি একটা ই ইউটিউব চ্যানেল, খুবই ভালো আর কি, জিওমেট্রি নোডের কাজ করেও। তো আচ্ছা এটা দেখে আপনারা ইন্সপিরেশন নিতে পারেন, প্লাস এখান থেকে আপনারা বুঝতে পারেন যে জিওমেট্রি নোডের আসলে পাওয়ারটা কতটুকু। যেমন ধরেন এইখানে দেখেন ওর ভিডিওটা, আর একটু যদি সাউন্ডটা সহ শেয়ার দিই আপনাদের। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, hundreds of directions you can go in 3D if you want to take logos and bring them to life, because at the end of the day, we're playing with geometry. It's just in the shape of a logo. But this week, I wanted to take 6 ideas and make something really cool with them. Ended up making some really cool animations and a couple still images. So what I want to do is in Blender and just show you guys and go for volume fire. You want দেখেন to do ও it যে half অ্যানিমেশন black গুলো and করে white, এখানে, more এটা খুবই মানে morphing effect. ইজি ভাবে আর কি বোঝায়, এবং ওর বোঝানোর স্টাইলটা অনেক খুবই সুন্দর। And we're taking a lead the inside of another এবং এটা মোশন গ্রাফিক্সে সব থেকে বেশি ইউজ হয় আর কি, 3D মোশন গ্রাফিক্সে। সো যদি মোশন গ্রাফিক্সে ভালো করতে চান ব্লেন্ডার দিয়ে, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যে ব্লেন্ডারের জিওমেট্রি নোটটা একটু বেটার করে আর কি জানতে হবে। তো এই ক্ষেত্রে ওর চ্যানেলে যত ভিডিও আছে method that allows you চেষ্টা some করবেন এক একটা ধরে আর কি রেপ্লিকেট করা, বা নতুন space করে to আর কি তৈরি করা, animate those points. যদি জিওমেট্রি নোট নিয়ে আগানোর ইচ্ছা থাকে। তো আর যদি শিখতে পারেন, এটা একটা ভার্সেটাইল স্কিল, এটা শিখলে অবশ্যই আপনার লাভ হবে। তো এই জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই ট্রাই করবেন। Undergo. এই Now দেখেন, all of the idea Patreon steps. Sort of manipulated that. We should logo in the convert. First এই যে step ওই to মডেলটা in তৈরি that করছে is এখানে, get পরে the মডেলটাকে versions. ধরেন বিভিন্ন Okay, so I'm gonna cycle, which is নোডের way too মাধ্যমে much. দেখেন। And so we'll go into the textures, and I'm going to do distorted noise to show you. They should bring a geometry that with a. I think and with the এই দেখেন, জাস্ট নোড ইউজ করে কিন্তু এখানে আমাদের now এই we আইকনটাকে আর কি have বিভিন্ন this ধরনের be মোশন দেওয়া হচ্ছে। something black and white. I'm going to open up myself. এটা আর কি প্রথম এফেক্ট ছিল, এটা অ্যানিমেটেড না মনে হয়, বাট অ্যানিমেটেড করা যায় That is এখানে। how you can create something really, really. ঠিক আছে, তো এটা জিওমেট্রি নোডের একটা ইউজ। ওর ডাকি 3D এর অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এখানে অনেক টাইপের ভিডিও আছে। হ্যাঁ, তো এটা 3D মোশন গ্রাফিক্স এর জন্য আমার মনে হয় বেস্ট ওয়েবসাইট এটা। আরেকটা আছে কাইজেন, কাইজেনটা অনেক ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে। স্যার কাইজেন, অ্যানিমেশনের জন্য একটা দেখায়েন। হ্যাঁ হ্যাঁ দেখাবো, অ্যানিমেশন যাই আগে তারপর দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা জি। কাইজেন ব্লেন্ডার, এখানে গেলে এই যে কাইজেন নামে একটা চ্যানেল আছে, এই কাইজেন চ্যানেলেও ব্লেন্ডারের বিভিন্ন ধরনের আপনার ভিডিও করে। তো এখানেও জিওমেট্রি নোডের অনেক ভালো ভালো আছে, ভিডিও আছে, তো এগুলো ফলো করতে পারেন। যাই হোক, আমরা আজকে থিওরিটিক্যাল ক্লাসে যাব, আমি এদিকে জিওমেট্রি নোডে যাচ্ছি না আর। ওকে, 1 সেকেন্ড একটু ওয়েট করেন। আচ্ছা, ওকে, তো চলেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা স্টোরি বোর্ডিং।
অ্যান্ড স্টোরি বোর্ডিং এর একটা আইডিয়া আপনাদেরকে শুরুতেই দিয়েছিলাম আমি কোর্সের শুরুতে, যে ওইখানে দেখানো হয়েছিল যে কিভাবে আপনার নর্মালি একটা ভিজুয়ালাইজেশনকে আমরা হচ্ছে কি একটা রাফ স্কেচে হচ্ছে এঁকে ওটা প্রি ভিজুয়ালাইজ করব, পরে ওই অনুযায়ী ধরেন আমাদের কোনো প্রোডাক্টকে আমরা অ্যানিমেশন করব। তো সেটার জন্য আমাদের কিছু থিওরিটিক্যাল হচ্ছে এই আছে, স্লাইড আছে, আমি একটু যাচ্ছি সেখানে। আম, স্যার সরি, হ্যাঁ একটু ডিস্টার্ব করতেছি। হ্যাঁ বলেন। স্যার ওই যে গত ক্লাসে যে দেখা দিছিলেন, হ্যাঁ ওটা ইনস্টল করছি সবকিছু, বাট ওটা তো ইয়াতে আপনার সফটওয়্যার আনতে পারিনি, প্রেফারেন্সে গিয়ে করতে পারিনি, অনেক ট্রাই কাজ হয়। ইনস্টল হয় না আপনার এই ইনস্টল ভার্সন হয় কোনটা? ওই 4.2, প্রথমে 4.4 করছিলাম, এরপর আবার ওই যে আমাদের এখান থেকে একজন বাইরে থেকে শফিকুল ভাই থেকে ইয়ে করলাম, লিঙ্ক নিলাম, ইনস্টল করার পরও কাজ হচ্ছে না, মানে ওই যে প্লাগইন ফাইলগুলো প্রেফারেন্সে হ্যাঁ। গিয়ে কিভাবে করতে হয়, ওর ভিডিওটা দেখছি, যার ভিডিও আপনি সাজেস্ট করলেন না, হুম হুম। ওর ভিডিও দেখছি, দেখার পরও তো কাজ হচ্ছে না। এই আর তো ওইটা 4.2 তে তো ট্রাই করেছিলেন তাই না? 4.2.1। 4.2, হ্যাঁ যেটা আপনি বলছিলেন আর কি। জি। আচ্ছা, তাহলে হওয়ার কথা না, দেখেন তো আমাকে একটু শেষে দেখেন। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, আসেন আমরা আজকে যে টপিক আমাদের স্টোরি বোর্ডিং নিয়ে আলোচনা করি। সো স্টোরি বোর্ডিং আচ্ছা, এখানে আমরা স্টোরি বোর্ডিং বলতে যেটা বুঝি মূলত আর কি, তো সেটা একটু দেখি। স্টোরি বোর্ডিংটা মানে হচ্ছে এখানে দেখেন আপনারা, এটা আমাদের 3D অ্যানিমেশনের হচ্ছে স্টোরি বোর্ডিং এরই আহ, একটা স্লাইড, কিন্তু এটা আর কি প্রোডাক্টের ক্ষেত্রেও আর কি কাইন্ড সিমিলার। হ্যাঁ, প্রোডাক্টের ক্ষেত্রেও এখানে একই রকম বিষয়টা। তো আমি যদি একটু দেখাই, তো এখানে খেয়াল করেন একটা বিষয়, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি এখানে। এইখানে যে বিষয়টা হচ্ছে, নিচে কিন্তু এটার আরেকটা একই সিমিলার ভার্সন এখানে আছে, এটা জাস্ট হচ্ছে ফাইনাল আউটপুট। এটা হচ্ছে মানে একদম প্রথম যে যখন এটা ভিজুয়ালাইজ করা হয়েছিল তখনের ছবি। স্টোরি বোর্ডিং ইজ বেসিক্যালি আপনার পুরো একটা অ্যানিমেশনকে মানে বাস্তবতায় রূপ দেওয়ার আগের যে হচ্ছে মুহূর্তটা, ধরেন আপনি কোনো একটা হচ্ছে ক্লায়েন্টের কাছে গেছেন, সে একটা প্রোডাক্ট রিলেটেড আপনাকে একটা অ্যানিমেশনের আইডিয়া দিচ্ছে যে এরকম এরকম হবে, আমার প্রোডাক্টটা হচ্ছে এরকম প্রথমে সিনে আসবে, ক্যামেরা সিনে, দেন হচ্ছে এটার বোতল আছে, ধরেন বোতলের সিপিটা খুলে যাবে, খুলে সেখান থেকে ধরেন একটু লিকুইড বের হয়ে যাবে, বের হয়ে একটা সিমুলেশন হবে ওইখানে, পরে আবার ওইটা আবার যখন বোতলের ভিতর চলে যাবে, দেন ক্যামেরাটা জুম আউট হয়ে ফাইনালি একটা আমাদের আর কি একটা ভিউ শো করবে প্রোডাক্টের, এন্ড ডান। তো এই যে ফুল বিষয়টা যখন আমি আপনাদের বললাম, ধরেন এই যে আমি কথাটা বলছি, কথাটা বলার সময় কিন্তু আপনাদের মাইন্ডে একটা প্রি ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হয়েছে, তাই না? আপনাদের মাইন্ডে কিন্তু একটা ইমাজিনেশন কিন্তু কাজ করেছে, যে যখন আমি বোতলের কথা বলেছি, তাই জি না, স্যার। করেছে কিনা? জি স্যার। সবার মাথায় কিন্তু একটা বোতলের চিত্র আসছে, যে বোতলটা ধরেন আপনাদের মাইন্ডে আপনারা ইমাজিনেশন করে এরকম বানিয়েছেন। ওই যে বোতল যে ইমাজিনেশনটা করছেন, ওই জিনিসটাই আপনি খাতা কলমে ধরেন একটা আউটলাইন দিয়ে একটা অবয়ব তৈরি করে ফেলছেন। হ্যাঁ, বেসিক্যালি ছবি একটা ছবি এঁকে ফেলছেন, অতটা নিখুঁত ভাবে না, জাস্ট নর্মালি এটার আইডিয়াটা বোঝানোর জন্য। এবং এটা যখন আপনি করবেন তখন আপনার কি হবে, যে আইডিয়াটা ক্লিয়ার হবে, যে ওকে ফাইন, আমার এরকম একটা লাইন আছে, আমি এখন অ্যানিমেশন করবো এইভাবে। এবারে আপনি এটাকে সফটওয়্যারে নিয়ে দেন 3D তে মডেল করে তারপর হচ্ছে ওইরকম করে অ্যানিমেশন মুভমেন্ট দিয়ে সিমুলেশন দিয়ে তারপর ফাইনাল প্রোডাক্টটা রেডি করবেন। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি নর্মালি হচ্ছে কি স্ক্রিপ্ট দেখে আপনার এক এক সময় একই স্ক্রিপ্ট দেখে এক সময় এক এক রকম ভিজুয়ালাইজেশন মাথায় আসবে। ধরেন আমি এখন যে গল্পটা বললাম, সেম গল্প যদি আর সেকেন্ড বার বলি, আপনার মাথায় অন্য ধরনের ভিজুয়ালাইজেশন আসবে, আপনার মাথায় ইমাজিনেশনটা অন্য অ্যাঙ্গেলে অন্য হচ্ছে ক্যামেরা শটে আসবে। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। আপনি একই আইডিয়া নিয়ে বারবার হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন, আপনি এদিকে কখনো হচ্ছে ওইটা নিয়ে ভাবতেছেন, আরেকটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে ধরেন আপনি এরকম গুলিয়ে ফেলবেন। এই কারণে আপনাকে যেটা করতে হবে, স্টোরি বোর্ডিং করতে হবে, যাতে করে একটা প্রপার গাইডলাইন মেনটেন করে একটা ম্যাপের মতো করে আপনারা আগাতে পারেন, সো দ্যাট আপনারা ডিস্ট্রাক্টেড না হয়ে যান। আমরা সামনে গেলে দেখবো যে এখানে দেয়া আছে একটা, এটা ডেফিনেশন যে স্টোরি বোর্ডিং কি।
Storyboarding is a graphic organizer that consists of illustrations or images displayed in a sequence for the purpose of pre-visualizing a motion picture, animation, motion graphics, interactive media sequence. এর মানে হচ্ছে স্টোরিবোর্ডিং হচ্ছে একটা গ্রাফিক অর্গানাইজার, সেখানে অনেকগুলো হচ্ছে আপনার ছবি থাকবে। গ্রাফিক মানে আর কি ছবি, ছবির কথা বলা হচ্ছে এখানে। তো এই গ্রাফিক গুলো থাকবে যেটা অনেকগুলো হচ্ছে ইমেজ বা হচ্ছে ইলাস্ট্রেশনের মাধ্যমে তৈরি হবে, এবং এইখানে এটা হচ্ছে একটা সিকোয়েন্স ওয়াইজ আর কি ভিজুয়ালাইজ করা হবে যে এই হচ্ছে আমাদের এটা এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, তারপরে 4 নম্বর, এরকম একটা সিকোয়েন্সে প্লে হবে। তো এটা ভিডিওর মতো না, মাল্টিপল হচ্ছে আপনার এরকম ভিজুয়ালস এর আইডিয়া এখানে দেয়া থাকবে যে আমাদের ক্যামেরা শট, প্রথমে ক্যামেরা শটে এরকম একটা বাইরের ছবি দেখা যাবে, এরপরে আমাদের এখানে একটা মানুষ দেখা যাবে। তো এখানে আবার কিছু রেড লাইন থাকতে পারে, রেড লাইন গুলো হচ্ছে আমাদের ক্যামেরার মুভমেন্ট। যখনই রেড লাইন দেখবেন এখানে আমাদের বুঝবেন যে এটা ক্যামেরার মুভমেন্টকে নির্দেশনা দিচ্ছে। পরবর্তীতে গিয়ে এখানে আমাদের হচ্ছে এখানে একটা মানুষ দেখা যাচ্ছে, ও আবার আরেকটা মানুষের সাথে কথা বলতেছে। হ্যাঁ, কথা বলার পরে ও ফেসের একটা ক্লোজ আপ শট দেখা যাচ্ছে যে হাসতেছে, পরে ওকে হচ্ছে বাই দিতেছে যে বাই, হ্যাঁ ভালো থাকিস বা সামথিং, গ্রিটিংস করার পর আবার ওর চোখের দিকে চলে আসছে। হ্যাঁ, পরে হচ্ছে ও মানে এটা ইন্টেন্স একটা মোমেন্টের একটা বিষয় আর কি এখানে দেখাচ্ছে। পরে ও চলে যাওয়া ধরছিল, কিন্তু পরে হচ্ছে আবার কিন্তু ব্যাক করছে, কিন্তু এখানে দেখা যায় ওই ছেলেটা আবার কিন্তু একটু ভয় পেয়ে গেছে। তো এখানে আর কি নিচে ডায়লগও দেয়া আছে। স্টোরি বোর্ডিং এর বিষয়টা হচ্ছে এই নিচে ডায়লগ দেয়া থাকবে এবং শর্ট গুলো আপনার একটা প্রি ভিজুয়ালাইজেশন দেয়া থাকবে যে আসলে এই ক্যামেরা শটে আমরা কি কি দেখতে পাবো সেই বিষয়টা। তো এই ছবিগুলো দেখে আপনারা অলরেডি একটা হচ্ছে গল্পের আইডিয়া কিন্তু পেয়ে গেছে, তাই না? এই ছবিগুলো দেখে কিন্তু একটা গল্প আইডিয়া আমরা পাচ্ছি অলরেডি। ঠিক যেরকম কমিক বই আপনারা পড়েছেন, বিভিন্ন বড় বড় হচ্ছে মার্ভেল বা হচ্ছে ডিসির যে কমিক গুলো থাকে, সেখানে কিন্তু ছবি দেখেই কিন্তু হচ্ছে মানে আপনি একটা গল্প আন্দাজ করতে পারেন যেখানে কি হচ্ছে, কে কার সাথে মারপিট করতেছে, হ্যাঁ এখানে কেন কি হচ্ছে, সেই বিষয়গুলো। তো এখানে গ্রাফিক অর্গানাইজারটাও কাইন্ড অফ সিমিলার, এটা একটা কমিক বুকের মতোই। এগুলো ছবি দেখে দেখে আমাদের আইডেন্টিফাই করতে হয় কখন মানে কোন সেকেন্ডে কখন কোন ক্যামেরা শট আসবে, এই বিষয়গুলো বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তারপর আমরা একটু এখানে আসি। আমরা স্টোরি বোর্ডিং এর লেআউট এখানে দেখতে পাচ্ছি, লেআউটে কি কি থাকে। এরকম কিছু বেশি না, আপনার নর্মাল খাতায় আপনি এরকম করে স্কেল দিয়ে দাগ দিয়ে এরকম লেআউট তৈরি করে এখানে স্টোরি বোর্ডিং করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে একটা স্টোরি বোর্ডিং এর লেআউট দেওয়া আছে। এই লেআউটে কি আছে, এখানে আপনার হচ্ছে একটা গ্রাফিক অর্গানাইজারের ছবি, ফাঁকা জায়গা, উপরে সিন, শট, তারপরে প্রোডাকশন কোম্পানি, প্রোডাকশন টাইটেল, এই জিনিসগুলো হচ্ছে নরমালি থাকে। আর নিচে ডেসক্রিপশন মানে আপনার এই সিনটাতে কি হচ্ছে এটার একটা বিবরণ এখানে দেয়া। তো প্রত্যেকটা পেজের নিচে আপনি পাবেন এখানে, এখানে জাস্ট ওই ভিজুয়ালটা আপনি ড্র করবেন খুবই রাফ ভাবে। এটার জন্য যে আপনাকে হচ্ছে খুব কঠিন মানে আপনার ড্রয়িং স্কিল থাকতে হবে এরকম কোনো বিষয় না। এটা প্রোডাক্ট অ্যানিমেশনের ক্ষেত্রেও যেরকম দরকার, ঠিক সেম ভাবে আমাদের এটা ইসের ভিতরে ক্যারেক্টার অ্যানিমেশন আরো বেশি দরকার। ক্যারেক্টার অ্যানিমেশন এটা খুব ম্যাসিভ ভাবে ইউজ হয়। তো স্টোরি বোর্ডিংটা এভাবে আমরা করি। দেন হচ্ছে এখানে স্টোরি বোর্ডিং এর লেআউট, এক এক স্টোরি বোর্ডিং এর লেআউটে কি কি থাকে। এখানে আমাদের হচ্ছে সিন থাকে, সিনের এখানে শর্ট থাকে, শর্ট কয় নাম্বার এটা, তারপরে ডিউরেশন থাকে এটা কত সেকেন্ডের হবে সেটা, ক্যামেরা থাকে, এটা ক্যামেরার হচ্ছে যে শর্টের যে হচ্ছে অ্যাঙ্গেল, সাইজ বা মুভমেন্ট এগুলো হতে পারে। দেন এখানে লাইট থাকবে, যে কোন ডিরেকশনের লাইট থাকবে, কয়টা লাইট থাকবে, এই সমস্ত বিষয়গুলো এখানে থাকে। নিচে অডিও থাকবে, অনেক সময় ডায়লগও থাকতে পারে বা ডিসক্রিপশনও থাকতে পারে যে এই সিনে কোন ডায়লগটা পড়বে। এই সমস্ত বিষয়গুলো স্টোরি বোর্ডিং ই হচ্ছে আইডেন্টিফাই করে দেয়া হয়, সো দ্যাট অ্যানিমেটররা এটা নিয়ে হচ্ছে এক্সট্রা ভাবে প্যারা না খায়। হ্যাঁ, অ্যানিমেটরদের কাজ কি? অ্যানিমেটরদের কাজ একটা মানে একটা স্টিল অবজেক্টকে একটা হচ্ছে মুভমেন্ট দেয়া, কিন্তু সে মুভমেন্টটা ডান দিকে দিবে না বাম দিকে দিবে এটা সে জানে না। এটা বুঝাই দিতে হবে, যে রাইটিং করেছে বা যে স্ক্রিপ্ট রাইটিং দিয়েছে তাকেই বুঝাই দিতে হবে যে আসলে এখানে কোন দিকে অ্যানিমেটর এটাকে মুভ করবে। তো এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট। তো যখন আপনার ক্লায়েন্ট আপনাকে হচ্ছে এরকম ধরনের স্ক্রিপ্ট দিবে বা হচ্ছে স্টোরি বোর্ড করবে, তো তখন তো হচ্ছে আপনার এই বিষয়টা বুঝতে হবে, আপনার ওই অনুযায়ী আর কি এখানে অ্যানিমেট করতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে হয়তো স্ক্রিপ্ট দিতে পারে যেটা একটা টেক্সট ফাইল, কোন সিনে কত নম্বর সেকেন্ডে কোন কোন ধরনের ক্যামেরা শট আসবে এগুলো সব বিবরণ দিয়ে দিবে আপনাকে। এটা হচ্ছে ফার্স্ট আপনার একটা টাইপ। সেকেন্ড টাইপ হইতে পারে যে ও একটা স্টোরি বোর্ডই আপনার সাথে শেয়ার করছে, ওর একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের একটা রাফ স্কেচ বা ব্লুপ্রিন্ট, সেটা এক এক সিনে এক এক রকম অ্যাঙ্গেল আপনার দেখাচ্ছে। নিচে আপনার ডিসক্রিপশন লিখে দিবে যে আমার প্রোডাক্টটা এরকম এরকম করে ঘুরে অ্যানিমেশন হবে, তো সেই জিনিসটা এখানে নিচে লেখা থাকবে।
আপনাকেও অত নাম্বার ডিউরেশনে অত সেকেন্ডে ওইরকম ক্যামেরা শট নিয়ে ওই ভিজুয়ালটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম, স্টোরি বোর্ডিং এর লেআউটটা এরকম। তারপর এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলে দেখা যাচ্ছে যে একটা ক্যারেক্টার এখানে ধরে নিয়ে আর কি ঝুলতেছে, ও গিয়ে পরবর্তীতে এখানে আমাদের একটা গাছের ঢালের সাথে আর কি কতক্ষণ আর কি এখানে একটা রাউন্ড রাউন্ড আর কি একটা খেললো। পরে এটা ছেড়ে দিয়ে পরে ওখানে কিন্তু মাটির সাথে এখানে এসে দেখেন মাটিতে ল্যান্ড করলো, পরে আর একটা ক্যারেক্টারের সাথে এখানে কনভারসেশন হচ্ছে ওর, ফাইনালি হচ্ছে ওদের মধ্যে হয়তো একটা আর্গুমেন্ট হচ্ছে, ও ওইদিকে চলে যাচ্ছে। এরকম একটা বিষয় কিন্তু আমরা ওই স্টোরি বোর্ডিং দেখেই বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি এখানে কি বোঝাতে চাচ্ছে আমাদের রাইটার বা অডিয়েন্স আসলে কি দেখবে। এই সমস্ত কিছুর প্রি ভিজুয়ালাইজেশন এখানেই হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত স্টোরি বোর্ডিং এর আইডিয়া বা এটার কাজ। এখানে আর একটা এক্সাম্পল দেয়া আছে, এটা হচ্ছে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স আর কি মুভির একটা সিন। এখানে আমাদের হচ্ছে এটা যখন মুভিতে ইনক্লুড করা হয়েছিল, মুভিতে ইনক্লুড করার আগে কিন্তু জিনিসটাকে এইভাবে প্রি ভিজুয়ালাইজ করা হয়েছে। যে রাইটার সে কিন্তু এরকম সিন যে তৈরি করবে আগে থেকে তার মাথায় ছিল, যে সে একটা ক্রেনের উপর থেকে দৌড় দিয়ে লাফ দিবে এখান থেকে, পরে হচ্ছে ওয়েব দিয়ে তারপর হচ্ছে সে সুইং করবে। তো এই জিনিসটা তৈরি হওয়ার আগে আমাদের এরকম প্রি ভিজুয়ালাইজেশন বা হচ্ছে স্টোরি বোর্ডিংটা করা দরকার ছিল। পরবর্তীতে এইটাই গিয়ে হচ্ছে মুভিতে ওনারা হচ্ছে ফাইনালি ইমপ্লিমেন্ট করছেন। এই হচ্ছে আমাদের স্টোরি বোর্ডিং এর মেইন জিনিস। এই একটা আছে এখানে এক্সাম্পল। তো এখানেও দেখেন এই যে আপনার আহ পায়ের দিকে হচ্ছে পয়েন্ট করে দিচ্ছে যে ও হচ্ছে ওদিকে হচ্ছে দেখাচ্ছে, যেটা আগে আমাদের হচ্ছে মুভিতে ছিল, মানে আগে না সরি, আগে হচ্ছে এখানে স্টোরি বোর্ডিং এ ছিল, পরে এটা ওই অনুযায়ী মুভিতে আর কি ইনক্লুড করা হয়েছে। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন এইটা এখানে লাইটিং এরও আইডিয়া থাকতে পারে, যে যে জায়গাগুলো হচ্ছে একটু ব্রাইট ওই জায়গাগুলো কিন্তু এখানে আবার কি একটু আহ, একটু কি বলে আপনার একটু লাইট আর কি বেশি দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ, তো লাইটের এক্সাম্পল গুলো এখানে আপনার স্টোরি বোর্ডিং এ দেওয়া হয়। এরপরে হচ্ছে আপনার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আসলে স্টোরি বোর্ডিংটা আমাদের কিভাবে অ্যানিমেশন ইনক্লুডেড হয়। দেখেন এখানে উপরে যে স্টোরি বোর্ডিংটা করা হয়েছিল, নিচে কিন্তু যে যা দেখতেছেন এটা হচ্ছে ওইটার আদলে তৈরি করা। তো যারা স্টোরি বোর্ডিং নিয়ে কাজ করেছেন তারা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম করে এটা বাইরের আউটলাইনটা তৈরি করেছে ড্র করে। দেখেন এটা কিন্তু রেজাল্ট হচ্ছে অত যে হচ্ছে ভালো রেজাল্ট আছে তাও কিন্তু না। এখানে তো রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই আর কি বাজে কোয়ালিটির ড্রয়িং এখানে আর কি আছে। জাস্ট হচ্ছে ফিগারটা বুঝতে পারলেই হবে। প্রোডাক্টের ক্ষেত্রেও সেম, যে একদম হচ্ছে রাফ স্কেচ করবেন, আপনার বোতলের একটা আইকন আপনি হচ্ছে বানাতে পারলেই হয়েছে। আপনার প্রোডাক্টের যেটা শেপটা আপনি ড্র করতে পারছেন কিনা ওইটাই ম্যাটার করে। তো এখানেও এরকম কিছু একটা হচ্ছে যে উপরে যেরকম দেখা যাচ্ছে নিচে আর কি ওই অনুযায়ী আর কি অ্যানিমেশন করা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই যে আসলে স্টোরি বোর্ডিংটা কিভাবে কাজ করে, তাই না? জি স্যার। ওকে, তারপরে এখানে আমরা ক্যামেরা শটের ব্যাপারে জানবো। এখন ওই যে স্টোরি বোর্ডিং এ ইনক্লুড করার জন্য আমাদের ক্যামেরা শটের ব্যাপারে জানাটা জরুরি। ক্যামেরা শটের বিষয়টা যদি আমরা জানি তাহলে হচ্ছে এখানে স্টোরি বোর্ডিংটা খুব আমরা ইজিলি করে ফেলতে পারবো। তাছাড়া আমরা সেই জিনিসটাগুলো বুঝি যে কিভাবে কি করতে হয়। ক্যামেরা শটের মেইন তিনটা ধরনের আর কি ধরন থাকে, যে একটা হচ্ছে ক্লোজ আপ, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে লং। এবং আরো কিছু হচ্ছে এটার সাব ক্যাটাগরি আছে, যেমন এক্সট্রিম লং শট, তারপর মিডিয়াম লং শট, ওয়াইড শট, মিডিয়াম ওয়াইড শট। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো আপনারা সাইজ দেখেই বুঝতে পারবেন যে আসলে কিরকম কি হয়।
একটা সেকেন্ড, আমার কাছে এটার প্রোডাক্টের জন্য ডেডিকেটেড একটা স্লাইড ছিল, বাট দাঁড়ান আমি একটু দেখি ওটা খুঁজে পাই কিনা, তারপর আপনাদের ওইটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। হ্যালো, স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ আছি, দাঁড়ান আমি একটু ফাইলটা খুঁজতেছি তো, এটা থাকলে আর কি আপনাদের জন্য আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। আমি আসতেছি, দাঁড়ান এক সেকেন্ড।
আচ্ছা, আছেন আপনারা? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার হ্যাঁ আছে। জি স্যার স্যার আছি তো, আছি। আচ্ছা, ফাইলটা পেলাম না আনফরচুনেটলি, যাকে এটা দিয়েই দেখাই আমি। ওকে, তো আমরা এখানে ছিলাম ক্যামেরা শট গুলোর ব্যাপারে, যে এক্সট্রিম লং শট, তারপর হচ্ছে আপনার মিডিয়াম লং শট, তারপর হচ্ছে ক্লোজ আপ শট। এগুলো কি আসলে, এগুলো শুনে একটু যে আমরা বুঝি, নোট নেবেন একটু কাইন্ডলি আপনারা। শর্ট সাইজেস, সবার প্রথমে আমাদের শর্ট সাইজেস গুলো দেখবো। যে কোনো ক্যামেরার টেকনিক গুলো শিখতে হলে আমাদের হচ্ছে আগে ওই ক্যামেরার তিনটা জিনিস হচ্ছে মাস্টার করতে হবে। এক হচ্ছে ক্যামেরা শটের সাইজ, দেন হচ্ছে আপনার ক্যামেরা শটের অ্যাঙ্গেল, এন্ড ফাইনালি হচ্ছে আপনার ক্যামেরা শটের মুভমেন্ট। কি কি মাস্টার করতে হবে বলেন তো? শটের স্যার সাইজ, শর্টের সাইজ, শর্টের অ্যাঙ্গেল, হ্যাঁ, এগুলো। আর একটা হচ্ছে মুভমেন্ট। এই হ্যাঁ তিনটা স্যার জিনিস যদি মুভমেন্ট। শিখতে পারেন তাহলে হচ্ছে ক্যামেরার সিনেমাটোগ্রাফি নিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন। তো তিনটা কিভাবে কিভাবে কাজ করে, সবার প্রথমে শটের সাইজটা আমাদের শিখতে হবে, যে কোন শটের সাইজকে কি বলে। যেমন আপনি একটা ক্যামেরা নিছেন, ক্যামেরা নিয়ে হচ্ছে নর্মালি হচ্ছে যেরকম ভিডিও করেন, ভিডিও করলেই হবে না। আমরা বলি না অনেক সময় যে না শুধু ফুল না হাফ তুলবেন। হ্যাঁ, ছবি হচ্ছে কাউকে তুলতে দিলে যে ভাই আর কি হাফ তুলে দেন আমার ছবি, ফুল লাগবে না। তো এটাও কিন্তু হচ্ছে এখানে ক্যামেরা শটের সাইজ নিয়ে আর কি আমরা আলোচনা করতেছি, যে অ্যাকচুয়ালি আমরা ফুল ছবিটা চাচ্ছি না, আমাদের হচ্ছে চেস্টের আপ থেকে বা হাফ ছবি হচ্ছে তুলতে হবে। তো এখানে শর্টের সাইজ গুলো আরো ডিটেইল বা এক্সপ্লেইন নাম আছে, যেগুলো দিয়ে আমরা আর হচ্ছে ভালো করে এটা বুঝতে পারবো। যেমন ইএলএস শট, ইএলএস মানে হচ্ছে এক্সট্রা লং শট। এটা মানে আপনার সাবজেক্টটা হচ্ছে অনেকটাই ছোট আসবে এবং অনেক দূর থেকে আর কি আপনার ক্যামেরা শটটা আর কি বোঝা যাবে। হুম, এখানে সাবজেক্ট আপনার বাইরের এনভায়রনমেন্ট বেশি, এটা হচ্ছে বেশি হাইলাইট হবে। দ্যাট মিন্স আপনার যদি হচ্ছে বাইরের এনভায়রনমেন্ট বা আপনি প্রোডাক্টটা কোথায় রেখেছেন, এটা যদি হচ্ছে অবস্থাটা আপনি বুঝাতে চান অডিয়েন্সকে, যে এটা কোথায় আছে, ন্যাচারাল এনভায়রনমেন্টে আছে নাকি হচ্ছে আপনার কোনো একটু মরুভূমি টাইপের হচ্ছে এনভায়রনমেন্ট, এই টাইপের এনভায়রনমেন্টে বুঝাতে হলে আপনাকে এখানে এক্সট্রিম লং শট বুঝাইতে হবে। তো আমাদের সেটিংস বা আশেপাশের এনভায়রনমেন্টের আইডিয়া দেওয়ার জন্য আমরা এক্সট্রা লং শটটা ইউজ করে থাকি। এটা অনেকটাই দূর থেকে নেওয়া হয় এবং আমাদের সাবজেক্ট হচ্ছে ছোট থাকে আমাদের পুরো ক্যামেরার রেশিওর তুলনায়। ঠিক যেরকম হচ্ছে শিমুল সাহেব যেটা হচ্ছে রেন্ডার করেছেন ওইখানে, যে আপনার অনেক বড় হয়ে গেছে কিন্তু প্রোডাক্ট অনেক ছোট। তো এখানে ম্যাক্সিমাম জিনিস কভার করছে কি আশেপাশের এনভায়রনমেন্ট, তো এই জন্য ওটা একটা এক্সট্রা লং শট। তারপরে লং শট, লং শটে কি হবে, পাশে আপনার হচ্ছে যেরকম জায়গা, সাইডেও একই রকম জায়গা, উপরে হচ্ছে যতটুকু আছে নিচে অতটুকু, মানে এখানে পুরো ক্যামেরাটাই হচ্ছে আপনার এখানে আসবে। অ্যান্ড আপনার পুরো ক্যামেরাটা আর কি পুরো প্রোডাক্টটাকে আর কি ফোকাস করবে। এবং এইখানে হচ্ছে কি মাথা থেকে পা পর্যন্ত যদি মানুষের একটা ফিগার দিয়ে এখানে বোঝানো হচ্ছে, তো যদি হচ্ছে পুরো প্রোডাক্টটা দেখা যায় কিন্তু এটার থেকে একটু ছোট শটটা, মানে এটার থেকে একটু কাছাকাছি অবস্থায় কিন্তু পুরো অবজেক্টটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এটাকে বলা হয় লং শট অথবা ফুল শট। তারপরে মিডিয়াম লং শট, মিডিয়াম লং শট কি, মিডিয়াম লং শট হচ্ছে এটা হচ্ছে আপনার হাঁটুর উপর থেকে দেখা যাবে, দেখেন আর একটু কাছ থেকে। তারপরে ধরেন হোয়াইট শট, হোয়াইট শটে কি চেস্টের যে পার্টটা সেটা মানে পেটের উপর থেকে আর কি দেখা যাবে, কোমরের উপর থেকে। তারপরে মিডিয়াম ওয়েট শট, এটা হচ্ছে চেস্টের উপর থেকে বা বুকের এখান থেকে। ক্লোজ আপ শট হচ্ছে শুধুমাত্র ফেস দেখা যাবে, ফেসের হচ্ছে যে এক্সপ্রেশন গুলো সেগুলো বোঝা যাবে এখানে। ফাইনালি এখানে এমসিইউ, এটারও ইন্টেন্স হচ্ছে এক্সপ্রেশন বোঝানোর জন্য, এটার আরো কাছ থেকে দেখানো হয়। এবং ফাইনালি এক্সট্রিম ক্লোজ আপ, এটা একদমই হচ্ছে চোখ বা হচ্ছে কোনো নাক এইটাকে দেখানো হচ্ছে, মানে খুবই কাছ থেকে দেখানো হচ্ছে। তো এগুলো এখানে একটা ক্যারেক্টার দিয়ে আর কি বোঝানো, কিন্তু এটা প্রোডাক্টের ক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে, এক্সট্রিম লং শট যেমন ধরেন হচ্ছে আপনি একটা এনভায়রনমেন্ট বোঝানো চাচ্ছেন, যে এনভায়রনমেন্টটা আপনি এখানে মেইন ফোকাস, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে আশেপাশের জিনিসগুলো বেশি এখানে ভিজিবল হবে, সেক্ষেত্রে আপনি এক্সট্রিম লং শট দিবেন। তারপর ধরেন আপনি একটা প্রোডাক্ট দিয়েছেন, যেমন আমি একটু আগে যেটা রেন্ডার করেছিলাম, এই যে ক্যামেরাটা, এই যে শটটা, হ্যাঁ, এইটা হচ্ছে একটা আপনার ফুল শট। এটা ফুল শট কেন, কারণ এটার হচ্ছে পুরো প্রোডাক্টের হচ্ছে যে আউটলাইনটা এখানে কিন্তু ভিজিবল হয়েছে। এন্ড এইখানে আপনার যদি আরো ছোট হইতো, আরো যদি জুম আউট করে আমি হচ্ছে রেন্ডারটা করতাম, তখন জিনিসটা কিন্তু হয়ে যেত আমাদের এক্সট্রিম লং শট। কিন্তু যেহেতু এখানে হচ্ছে পুরো প্রোডাক্টটাই দেখা যাচ্ছে, তাহলে এই প্রোডাক্টটাকে আমরা বলবো এখানে যে লং শট বা ফুল শট, এক্সট্রিম না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওইটার এক্সাম্পল। তারপরে আসেন আমরা মিডিয়াম শট বা এমএলএস।
মিডিয়াম শটটা কি, এটা আর একটু কাছ থেকে দেখা যাবে। যেমন এইখানে একটা এক্সাম্পল আছে মিডিয়াম ক্লোজ আপ শটের যে বিষয়টা, এই যে এটা হচ্ছে ফুল শট, যেহেতু এখানে ফুল হচ্ছে এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে। কিন্তু যখনই আপনি আর একটু কাছ থেকে এটা দেখাবেন জুম করে, যেমন এখন এখন কিন্তু প্রোডাক্টের হচ্ছে রেশিওটা বড় হয়ে গেছে, এখন কিন্তু একটু কাছাকাছি থেকে দেখানো হচ্ছে। তো এই শটটাকে আমরা বলতে পারি এখানে আমাদের এমএলএস বা মিডিয়াম লং শট। তারপর হোয়াইট শট কি আর একটু কাছাকাছি থেকে। বেসিক্যালি এখানে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে এত আর কি হোয়াইট শট মিডিয়াম শট এগুলো লাগে না। আমরা এখানে তিনটা আর কি মেইন শট বুঝি, একটা হচ্ছে লং শট, একটা হচ্ছে এক্সট্রিম লং শট, তারপর হচ্ছে ক্লোজ আপ শট। তো ক্লোজ আপ শট কোনগুলো, যেটা হচ্ছে আপনার খুব কাছ থেকে রেন্ডার নিবে, যেমন এইটা, এই দেখেন এইখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব কাছ থেকে দেখা যাচ্ছে না রেন্ডারটা, এটা অবশ্য লং শট বলা যায় যেহেতু পুরো প্রোডাক্টটা এখানে আসছে। কিন্তু যখনই আমরা কাছ থেকে দেখবো, এই যে দেখেন ওয়াটার ড্রপলেটটা খুবই কাছ থেকে দেখা যায়। তো এইটাকে কিন্তু আমরা ক্লোজ আপ শট বলতে পারি, বিকজ এটা ক্যামেরা একদম খুবই কাছ থেকে শট নিচ্ছে। বুঝতে পেরেছি বিষয়টা? হ্যাঁ স্যার। জি স্যার। এটা হচ্ছে ক্লোজ আপ শট। এই যে এটাও ক্লোজ আপ শট আমরা বলতে পারি। কেন? কারণ এটা খুব কাছ থেকে আমাদের প্রোডাক্টের আউটলুকটাকে শো করতেছে। জি। তো এই হচ্ছে প্রোডাক্টের ক্লোজ আপ শট। তারপরে আমরা হচ্ছে একদম মিডিয়াম ক্লোজ আপ যেটা আছে, মিডিয়াম ক্লোজ আপ এখানে বলতে পারি আমরা এই ফুটেজটা দিয়ে যদি হচ্ছে ব্রেকডাউন করি, এটা হতে পারে আমাদের মিডিয়াম ক্লোজ আপ। এটা আগের যেটা শট আছে এটা হচ্ছে বলতে পারেন আপনারা এক্সট্রিম ক্লোজ আপ, কারণ এইটা কিন্তু একদম বেশি কাছাকাছি থেকে। তো এটা কখন নেওয়া হয়, প্রোডাক্টের ধরেন ম্যাটেরিয়ালের ইনফরমেশন, যে এই প্রোডাক্টটা হচ্ছে কত ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। যেমন জামা কাপড়ের ক্ষেত্রে দেখা যায় যে জামা কাপড় যদি যে সুতার কোয়ালিটিটা বোঝানোর জন্য খুবই জুম করে একদম কাছ থেকে হচ্ছে আপনার ভিডিও নেয় অনেকে। হ্যাঁ, এই টাইপের যে শটগুলো থাকে এগুলোকে বলা হয় এক্সট্রিম ক্লোজ আপ শট। বুঝতে পেরেছি সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে তো এটা হচ্ছে এখন আমাদের যে ভিউটা আছে, এখন বলেন তো এইটা কোন শট? এটা স্যার লং শট হবে। লং শট হবে, বিকজ পুরো যে প্রোডাক্টটা আমাদের হচ্ছে একই সাথে ফ্রেমের ভিতর আসছে। এটা এটা হচ্ছে বলা যায় কি শট? এটাও তো স্যার লং শটই বলা যায়। লং শট বলা যায়, কিন্তু ধরেন এইখানে এটা যদি 16 বাই হচ্ছে ই রেশিও হইতো, তাহলে আশেপাশের এনভায়রনমেন্ট বেশি দেখা যেত জি আর স্যার। সাবজেক্ট অনেক ছোট হয়ে যেত তখন। তো রেশিওর অনুযায়ী কিন্তু এখানে শটের সাইজ চেঞ্জ হবে, তাই না? তো সেই জি ক্ষেত্রে স্যার। যদি এটা ছোট হইতো তাহলে বুঝতাম যে এটা আমাদের এক্সট্রিম ক্লোজ আপ শট বা এক্সট্রিম লং শট, সরি, এটা হচ্ছে এক্সট্রিম লং শট হয়ে যেত তখন। কিন্তু এখন যেহেতু এটা পুরো প্রোডাক্টে আমাদের দেখা যাচ্ছে, তো এটা আমাদের ফুল শট আমরা বলতে পারি। যে এটাও পুরো প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পুরো দেখা যাচ্ছে, তাহলে আমরা কি শট বলতে পারি এটাকে? লং স্যার। লং শট। এটাও ফুল শট নাকি, বা লং শট? ফুল শট আর লং শট কিন্তু একই। এটাও ফুল শট, তাই না? জি স্যার। এটা এটা স্যার তো একটু লং এর পরে, কাছাকাছি কাছাকাছি লং থেকে এর নেওয়া পরে হচ্ছে, কি সো যেন আছে স্যার এটা? ক্লোজ আপ শট বলতে পারি আমরা। জি 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 স্যার। ক্লোজ ক্লোজ আপ, আপ। কারণ কাছ থেকে নেওয়া হচ্ছে এটা শটটা। এটাও ক্লোজ আপ বলা যায় নাকি? জি জি স্যার। এটাও বলা যেতে পারে যে ক্লোজ আপ, কারণ আস্তে আস্তে কাছের দিকে যাচ্ছে, কাছের হচ্ছে ডিটেলস গুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা আবার বলতে পারি আমরা যে ফুল শট বা লং শট। আশা করি এক্সাম্পল দিয়ে হচ্ছে আপনারা সাইজের একটা আইডিয়া পেয়ে গেছেন। ওকে, তারপরে আসেন শটের সাইজ আমরা বুঝলাম, এবার আমরা শটের সাইজ না, এবার আমরা বুঝবো শটের অ্যাঙ্গেল।
যে হচ্ছে কোন শটের কি ধরনের অ্যাঙ্গেল থাকে, আসলে সেটা বুঝি। শটেরও বেসিক্যালি 3 ধরনের অ্যাঙ্গেল থাকে। একটা হচ্ছে লো অ্যাঙ্গেল, একটা আই লেভেল, আর একটা হচ্ছে হাই। বাকি যেগুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের বিভিন্ন ক্রিয়েটিভ সাইট থেকে হচ্ছে এই অ্যাঙ্গেল গুলো তৈরি করা হয়। তো এগুলো হচ্ছে সামনে গিয়ে বুঝাবো। যেমন এখানে দেখেন লো অ্যাঙ্গেল, সবার প্রথমে লো অ্যাঙ্গেলের বিশেষত্বটা হবে কি, এটা নিচ থেকে আর কি শট নেবে। এটার ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু হচ্ছে লোয়ার করা থাকবে, যাতে করে হচ্ছে যে সাবজেক্ট আপনার সামনে আছে এটা অনেক বড় মনে হয়। হ্যাঁ, ভিজুয়ালি অডিয়েন্সের কাছে অনেক বড় মনে হয়। ক্যারেক্টার অ্যানিমেশনের ক্ষেত্রে এটা আমরা ইউজ করি ওই অবজেক্টের পাওয়ার বা সুপিরিয়রিটি এটা বোঝানোর জন্য। যে অবজেক্টটা যেটা দেখতেছেন আপনার স্ক্রিনে, এই জিনিসটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা জিনিস। ঠিক আছে, এইটা বোঝানোর জন্য একটু নিচ থেকে হচ্ছে অনেক সময় আমরা এই ধরনের রেন্ডার গুলো করে থাকি। তারপরে আই লেভেল। আই লেভেল শটটা হচ্ছে কি একদমই কোনো হচ্ছে হাই অ্যাঙ্গেল বা লো অ্যাঙ্গেল না, একদমই চোখ বরাবর থাকবে। এটা একদম স্ট্রেইট একটা ভিউ, এটা কোনো স্পেসিফিক লেভেলকে হচ্ছে ই করবে না। দেন হাই অ্যাঙ্গেল, হাই অ্যাঙ্গেলটাকে একটু উপর থেকে আর কি নেওয়া হবে। এটা হচ্ছে একদম উপর থেকে নেওয়া হবে, মনে হবে যে প্রোডাক্টের উপর থেকে, মাথার উপর থেকে আর কি এটা শট নেওয়া হয়েছে অ্যাঙ্গেল করে। এটা হচ্ছে হাই অ্যাঙ্গেল শট। তারপরে ওয়ার্ম সাই। ওয়ার্ম সাইটা কি একদম মাটি থেকে, আমরা অনেক সময় হচ্ছে ফটো তুলি না, একদম মোবাইলের ক্যামেরাটা একদম মাটির সাথে রেখে তারপর হচ্ছে ছবি তুলি। এই ধরনের যে শটগুলোকে এখানে আমরা দেখতে পাই, এই শটগুলো হচ্ছে ওয়ার্ম সাই শট। এগুলো একটু বেশি লো অ্যাঙ্গেল, একদম এক্সট্রিম লো অ্যাঙ্গেল আর কি বলা যায়। তারপর ক্যান্টেড। ক্যান্টেড অ্যাঙ্গেলটা হচ্ছে কি কাইন্ড অফ একটু বাঁকানো। নর্মাল যে হচ্ছে আপনার স্ট্রেইট আই লেভেল ভিউটা আছে ওই রকমই, এটা কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেল না, কিন্তু একটু বাঁকানো, একটু বাঁকা করা, দিস ইজ বাই এটা ক্যান্টেড সাইজ বা ডাচ অ্যাঙ্গেল শটও বলা হয় এটাকে। তারপরে বার্ড সাই। বার্ড সাইটা কি, এটা হচ্ছে ধরতে পারেন আপনারা ড্রোন শট, বা ড্রোন থেকে যে আমরা শটগুলো নিই না অনেক উপর থেকে, হ্যাঁ সেই ধরনের শটগুলো হচ্ছে বার্ড সাই শট। তো এই হচ্ছে কিছু অ্যাঙ্গেল। তবে বেসিক যে অ্যাঙ্গেল আমরা প্রোডাক্ট ফটোগ্রাফিতে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে লো অ্যাঙ্গেল, আই লেভেল এবং হচ্ছে হাই অ্যাঙ্গেল। এই 3টা অ্যাঙ্গেল হচ্ছে বেশি ইউজ হয়। তো আমরা সামনে গেলে আরো এক্সাম্পল দেখবো, যেমন আমি যদি ওই ফুটেজটা দিয়ে আপনাদের হচ্ছে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। দেখেন তো এইখানে আমরা কোনো অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছি? বলুন তো, এটা কি কোনো অ্যাঙ্গেল দেখা যাচ্ছে এখানে? এটা স্যার ক্যান্টেড হবে? ক্যান্টেড হতে পারে বা যেহেতু একটু বাঁকানো। হুম, জি, এটা হতে পারে। বাঁকানো। অথবা হাই অ্যাঙ্গেল আপনি বলতে পারেন, যেহেতু উপর দিক থেকে এটা আমরা ওই হ্যাঁ ঢাকনাটা হ্যাঁ, দেখতে পাচ্ছি, জি তাই না? হাই অ্যাঙ্গেল। জি স্যার। এই যে এটা ক্লোজ আপ, এটার কোনো অ্যাঙ্গেল নাই, তবে হালকা একটু আপনার স্লাইটলি হাই অ্যাঙ্গেল করা। কিন্তু ফাইনালি এখান থেকে কিন্তু একটু নিচ থেকে দেখা যাচ্ছে, তাই না? এই জায়গাটা জি থেকে স্যার। বলা যায় যে এটা একটু আমাদের লো অ্যাঙ্গেল একটা শট, যাতে করে ক্যানের হচ্ছে সুপিরিয়রিটি বা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার, এটা বোঝা যাচ্ছে। দেন এটাও কিন্তু মাটির ওইখান থেকে বরাবর কিন্তু নেওয়া হচ্ছে ক্যামেরা শটটা। তো বলতে পারি এটা আমাদের হচ্ছে প্রথমে ওয়ার্ম সাইড শট ছিল, যেটা একদম নিচ থেকে যে ঘাসের ভিতর থেকে আসতেছে। জি হুম, যখন এটা উপরের দিকে গেল, এবারে কিন্তু মাটির সাথে নাই আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল, এখানে আমরা বলতে পারি এটা লো অ্যাঙ্গেল শট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ট্রানজিশন কিন্তু এখানে যদি আপনাকে বলে কেউ হচ্ছে স্ক্রিপ্ট রেডি করতে, তাহলে আপনি এখানে কিন্তু এখানে খুব ইজিলি এখন বুঝতে পারবেন যে 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ওয়ার্ম সাই শট থাকবে, দেন 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত হয়তো এখানে আমাদের শিফট হবে, ট্রানজিশন হবে, এখানে ক্যামেরাটা যে লো অ্যাঙ্গেল শট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি ডিসক্রিপশন লিখে এখন হচ্ছে এভাবে স্ক্রিপ্ট রেড করতে পারবেন। এইটা এটা হচ্ছে বলা যায় যে লো অ্যাঙ্গেল না, হাই অ্যাঙ্গেল না, এটা হচ্ছে বলা যায় আই লেভেল শট বলা যায়, এটা তেমন একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না। এই যে এটাও আই লেভেল শট, এটাও কোনো অ্যাঙ্গেল কিন্তু এখানে নাই, এটাও আই অ্যাঙ্গেল। এটা কি, এটা একটু কাইন্ড অফ লো অ্যাঙ্গেল না? একটু নিচ থেকে দেখা যাচ্ছে না এটা? হ্যাঁ জি স্যার, কিন্তু একটু বাঁকা আছে সেক্ষেত্রে। না, অবজেক্ট বাঁকা আছে, এখানে ক্যামেরা বাঁকা না। আচ্ছা 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 ক্যামেরা যদি বাঁকা হয় তাহলে বুঝবেন যে ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে আপনার ইটা আছে, হরিজন্টাল লাইনটা, ওটাও বাঁকা হয়ে যাবে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে জি তো। স্যার। হুম, হ্যাঁ একটা শট আছে, এটা দেখাই। এই যে শটটা, এটা কোন শট বলুন তো?
এটা লো অ্যাঙ্গেল বলতে পারি আমরা, নিচ থেকে দেখা যাচ্ছে না? এটা স্যার হ্যাঁ স্যার ওয়ার্ম আই হবে নাকি? না, ওর্মসে এটা হবে না, এটা নিচ থেকে দেখা যাচ্ছে, লো অ্যাঙ্গেল শট বলতে পারি আমরা এটাকে। ঠিক আছে, এটা লো অ্যাঙ্গেল শট, এটাও লো অ্যাঙ্গেল শট, কারণ নিচ থেকে দেখা যাচ্ছে, তাই না? ক্যামেরা অ্যাঙ্গেলটা নিচে বসানো, দেখে মনে হচ্ছে কি যে ক্যামেরাটা একটু ওই যে বক্সের নিচে বসানো হয়েছে। এই যে এটাও কিন্তু নিচ থেকে দেখানো হচ্ছে, দ্যাট মিন্স এটা আমাদের লো অ্যাঙ্গেল। ওকে, এটার কোনো অ্যাঙ্গেল নাই, এটা ক্যামেরা বাঁকা হয়ে আছে কিনা বলতে পারবো না, বাট ডাচ অ্যাঙ্গেলের মতো একটা ইলিউশন ক্রিয়েট করছে এখানে। এই যে এটা কিন্তু আই লেভেল শট, এটার কোনো স্পেসিফিক অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে না এখানে। জি তো এইগুলো অ্যাঙ্গেল। তারপরে আসুন আমরা হচ্ছে ক্যামেরা মুভমেন্ট সম্পর্কে জানি। ক্যামেরা মুভমেন্ট গুলো কিরকম হয়? প্যান রাইট, সবার প্রথমে এখানে লাল কালার দিয়ে দেখেন, এখানে দাগ দেয় এদিকে লেফট রাইট কালার দিকে, মানে আপনার হাতের ডান দিকে। তাহলে আপনারা বুঝবেন এখানে যদি লাল কালার দিয়ে স্টোরি বোর্ডিং এর ভেতর এরকম দেয়া থাকে, দ্যাট মিন্স ওইখানে একটা ক্যামেরা মুভমেন্টকে নির্দেশ করা হয়েছে। যখনই আপনার স্টোরি বোর্ডিং আউটলাইটে লাল কালারের কোনো রেখা দেখবেন, বুঝবেন যে এটা ক্যামেরার মুভমেন্টের সাইন। তো প্যান রাইট হচ্ছে এটা আমাদের প্যানিং ইসের জন্য, এটা হচ্ছে ওদিকে থাকলে প্যান লেফট, মানে ক্যামেরাটা এদিকে ঘুরে যাবে। প্যানিং যে মুভমেন্টটা আমাদের, এটা কিন্তু অলরেডি আমরা জানি যে প্যানিং কি, তাই না? আমরা হচ্ছে যখন 3D ভিউপোর্টে প্যানিং করি, তখন কি শিফট মিডল মাউস ধরে আমরা প্যান করি না? ক্যামেরাটা কিন্তু স্লাইটলি হচ্ছে কি সাইডের দিকে আর কি মুভ হয়, এটা হচ্ছে মূলত প্যানিং। আবার জুম ইন বা জুম আউট যখন করি, তখন এরকম আউটপুট এখানে দেখা যাবে। লাল কালার দিয়ে যদি হচ্ছে ভিতরের দিকে দেওয়া থাকে তাহলে জুম ইন, বাইরের দিকে দেওয়া থাকলে জুম আউট। তারপরে এখানে যদি ক্যামেরা আর কি আপনার ঘুরে উপরের দিকে উঠে, তাহলে হচ্ছে টিল্ট আপ, নিচের দিকে গেলে টিল্ট ডাউন। তারপর এখানে রোটেট, রোটেট করলে হবে কি আপনার ক্যামেরাটা আর কি ঘুরবে চারদিকে, 360 রোটেট হবে। এই হচ্ছে বিষয়। আমি সামনে গেলে এখানে হচ্ছে এই যে ক্যামেরা মুভমেন্ট গাইড দেয়া আছে এখানে। যদি ক্যামেরাটা সামনের দিকে আগায় তাহলে একটা ডলি বা জুম ইন জুম আউটের একটা ইফেক্ট ক্রিয়েট করবে। হ্যাঁ, সামনের দিকে যদি ক্যামেরা যায় তাহলে স্বাভাবিকভাবে কি অবজেক্ট আস্তে আস্তে বড় হতে থাকবে, তাই না বলেন? ফোন একটু চার্জ দেবো, চার্জ নেই। জি আচ্ছা স্যার। দেন চার্জ, সমস্যা নেই। তারপর কি, তারপর এখানে যদি ট্রাক করেন, ট্রাক মানে হচ্ছে যে মুভমেন্ট এখানে দেখা হয়েছে, মানে এটা হচ্ছে কি মুভি সেটে দেখা যায় না, অনেক আগে দেখা যেত যে একটা সিনেমা শুটিং হচ্ছে, পাশে ধরেন হচ্ছে একটা ক্যামেরাওয়ালা, সে হচ্ছে কি একটা রেল ট্র্যাকের উপর একটা ক্যামেরা নিয়ে বসে থাকে। তো নায়ক নায়িকা ধরেন এখানে নাচানাচি করতেছে, আর ওই ক্যামেরাম্যান হচ্ছে কি আরেকজন ঠেলে নিয়ে যাচ্ছে। তো তখন ওইখানে কিন্তু এরকম একটা মুভমেন্ট ক্রিয়েট হয়। বা ধরেন হলিউডের কোনো মুভির জি যদি স্যার। এক্সাম্পল ধরেন, যে একটা গাড়ি যাচ্ছে, গাড়ির শটটা নেওয়ার জন্য পাশাপাশি আরেকটা গাড়িতে ক্যামেরা রেখে এরকম একই মুভমেন্টে হচ্ছে স্লাইড করা হচ্ছে। এটা হচ্ছে ট্রাক মুভমেন্ট বলা হয় এটাকে। যখন এরকম কোনো মুভিং অবজেক্ট আপনার হচ্ছে অ্যানিমেট করতে হবে, হতে পারে সেটা গাড়ি বা এনিথিং, সেটাকে আপনার এইভাবে ট্রাক মুভমেন্ট দেওয়া লাগতে পারে। তারপরে প্যানিং, প্যানিংটা কি ক্যামেরা এক জায়গাতে থাকবে স্ট্যান্ডে, কিন্তু আপনি ঘোরালে সেটা হচ্ছে এরকম একটা রোটেশন মুভমেন্ট ক্রিয়েট হবে, এটা হচ্ছে প্যানিং মুভমেন্ট। ঠিক আছে, এবং উপরে নিচে হলে সেম জিনিসটা, তাহলে টিল্ট। এবং এটা যদি সাইডে হয় তাহলে হচ্ছে রোল বা রোটেট। এবং এরপর একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে ডলি ইন ডলি আউট। এটা দিয়ে বুঝতে পারবেন যে আপনার ডলি ইন হলে কি হবে, ক্যামেরা হচ্ছে আস্তে আস্তে সামনে যাবে, একটু জুম ইনের মতো একটা ইফেক্ট এখানে ক্রিয়েট হবে। কিন্তু জুম আর ডলি দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা মনে রাখতে হবে। জুমটা কি, জুম হচ্ছে আপনার ফোকাল লেন্থটাকে ইনক্রিজ করা। ঠিক আছে, ফোকাল লেন্থ মানে কি, ক্যামেরার হচ্ছে আমরা যখন সোয়াইপ করে জুম করি, কোন জায়গায় হচ্ছে দাঁড়িয়ে থেকে, আপনি এক জায়গাতে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে আপনি কিন্তু কি করলেন, জুম ইন করলেন, ওই যে হাত দিয়ে হচ্ছে জুম ইন করে ক্যামেরার ভিতরে, ওইটা হচ্ছে আপনার ক্যামেরার ফোকাল লেন্থটাকে আপনি ইনক্রিজ করতেছেন। কিন্তু যদি আপনি নিজেই সশরীরে হচ্ছে সামনের দিকে আঁকিয়ে যান, তখন কিন্তু এই মুভমেন্টটাকে বলা হবে ডলি। বুঝতে পেরেছি জুম আর ডলির মধ্যে তফাৎ? জি স্যার। হ্যাঁ। তারপরে দেখেন, যদি আমরা হচ্ছে ক্যামেরাটাকে রেখে এখানে সাইড বাই সাইড হচ্ছে ঘোরাই, তাহলে এটা প্যানিং মুভমেন্ট ক্রিয়েট করবে, এই যেটাকে বলা হয় প্যানিং। এন্ড উপরে নিচে করলে তখন টিল্ট। এই হচ্ছে আমার মূলত আর কি মেইন বিষয়। এবং সাইডে যদি রোটেট করেন তাহলে হচ্ছে আমাদের একটা টিল্ট বা হচ্ছে রোটেশন আর কি মুভমেন্ট এখানে আসবে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের ক্যামেরার মুভমেন্টের আর কি গাইড। তো আপনারা এখানে যদি একটু আগে যেটা দেখাইছি আমি, সেই এক্সাম্পলটা দেখেন, তাহলে অনেক ক্যামেরার মুভমেন্টের হচ্ছে আইডিয়া আপনারা পেয়ে যাবেন। দেখাই।
এই যে এখানে যদিও এটা স্টিল ক্যামেরা মুভমেন্ট, এখানে তেমন একটা মুভমেন্ট দেখা যাচ্ছে না। তবে এইটা দেখে আমরা বলতে পারি যে না, ক্যামেরা একটু হালকা যদি জুম আউট হয় তাহলে এরকম একটা ইফেক্ট আসে, যে একটু ক্যামেরাটা দূরে চলে গেছে আস্তে। এই যে এটা আবার কি জুম ইন হচ্ছে বা ডলি ইন হচ্ছে, তাই না? এটাও কি হচ্ছে, এটাও আস্তে আস্তে ক্যামেরার সামনের দিকে যাচ্ছে, সো বলা যায় যে এটা ডলি। প্লাস হচ্ছে এখানে প্যানিং এর ওটা ইফেক্ট আছে। এটা কি, এটা জুম আউট হয়েছে নাকি জুম ইন হয়েছে? স্যার একটু প্লে করেন। এই দেখেন, এটা না যে কি হলো, কমলা কালার যে ব্যাগটা ওইটা, এই যে এটা এটা স্যার জুম আউট। জুম আউট হয়েছে, গুড। তাহলে এটা জুম আউট হবে। এই যে এখানে কিন্তু প্যানিং মুভমেন্ট হচ্ছে, তাই না? রাইট সাইড থেকে কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে যে লেফটের দিকে হচ্ছে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্যানিং একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই দেখেন আপনারা, জুম আউট হইলে এখানে একটু, এই যে এইখান থেকে ওই পর্যন্ত যে একটু স্লাইডিং একটা মুভমেন্ট দেখা যাচ্ছে ক্যামেরা, যে ঘুরে এই সাইডে চলে আসছে, এই বিষয়টা কিন্তু আমাদের কি প্যানিং মুভমেন্ট। তো এই জিনিসগুলো যদি আপনার ইন্টারনেটে যান আরো এক্সাম্পল পেয়ে যাবেন। যেমন ধরেন আমি যদি এখানে ক্লোজ আপ শট অন প্রোডাক্ট যদি দেখেন, তাইলে এখানে বুঝতে পারবেন যে ক্লোজ আপ শট অন প্রোডাক্ট মানে কি। ক্লোজ আপ শট অন প্রোডাক্ট মানে এই যে দেখেন, এই যে প্লে স্টেশনটা যে কন্ট্রোলারটা আছে, হ্যাঁ, প্লে স্টেশনের কন্ট্রোলারের যে হচ্ছে ম্যাটেরিয়ালটা, এটা প্লাস্টিক দিয়ে তৈরি, বাট কেমন প্লাস্টিক দিয়ে তৈরি, এটার কোটিংটা কিরকম, ফিনিশিংটা কেমন, এখানে হচ্ছে কোনো হচ্ছে এক্সট্রা ফিনিশিং আছে কিনা, এইটার ম্যাটেরিয়ালের কোয়ালিটিটা বোঝানোর জন্য কিন্তু এখানে ক্লোজ আপ শটটা বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তো আপনার প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে বোঝাতে আপনার ক্লোজ আপ শট ইউজ করা যাবে। কিন্তু যদি ধরেন প্রোডাক্টটি হচ্ছে কোয়ালিটিফুল না হয়, তাহলে ক্লোজ আপ শট ইউজ করে লাভ নাই, তাহলে এমনিতেই আর কি ধরা খাবে। এই যে দেখেন, ক্লোজ আপ মানে খুব কাছ থেকে যে ক্যামেরাটা শটটা নেওয়া, ম্যাক্রো লেন্স থেকে যেটা নেওয়া হয় সেটা, এই যে একদম কাছ থেকে আর কি নেওয়া হচ্ছে এই শটগুলো। তারপর যদি হচ্ছে বলি মিডিয়াম শট, মিডিয়াম শট অন প্রোডাক্ট, এই যে এই টাইপের শট হচ্ছে আপনার মিডিয়াম শট, বা আপনি বলতে পারেন এই যে এটা ওইটা না, এটা মিডিয়াম শট, কারণ এটা হচ্ছে কি আপনার পুরোটা না, অর্ধেকটা দেখা যাচ্ছে আর কি। এটা আপনারা বলতে পারেন ফুল শট, বা এটাকেও ফুল শট আমরা বলতে পারি, এটা হচ্ছে ফুল শটের একটা আইডিয়া দিচ্ছে এখানে। এটাকে আমরা কি শট বলতে পারি বলুন তো? ফুল শট। এটা ফুল শট বলা যায় এখানে, ওই যে এক্সট্রা এক্সট্রা লং, এক্সট্রিম লং, রাইট। এটা আমাদের এক্সট্রিম লং শট আমরা বলতে পারি কেন, কারণ অনেকটা অংশ এখানে আমাদের কি এই যে এনভায়রনমেন্ট কভার করে আছে, এটা কোন এনভায়রনমেন্টে আছে সেটাকে এখানে বোঝানো হচ্ছে। যেমন আশেপাশে কিছু ডাম্বল দেখা যাচ্ছে, কিছু হচ্ছে আপনার আপনার ইয়োগা হচ্ছে ম্যাট দেখা যাচ্ছে এখানে, দ্যাট মিন্স এইখানে ফিজিক্যাল এক্সারসাইজ হয়, সো সেই এক্সারসাইজের একটা জায়গা এখানে দেখানো হচ্ছে। তো এই কারণে আর কি এটা বোঝানো যাচ্ছে, এই এনভায়রনমেন্টটা বোঝানোর জন্য এই আইডিয়াটা। তো এটাকে বলা হয় এক্সট্রিম লং শট। তারপরে এটাকে আমরা বলতে পারি এক্সট্রিম লং শট, কারণ যখনই দেখবেন যে আপনার 90% এরিয়া আপনার হচ্ছে বাহিরের ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে কভার করা হয়েছে, তখনই বুঝবেন যে জিনিসটা আপনার এক্সট্রিম লং শট। যেমন এখানে এক্সট্রিম লং শট বা আমরা বলতে পারি। ফুল শট কোনটা হবে? ফুল শট হতে পারে যে এইটা, না এটা না, এটাও এক্সট্রিম লং শট, এইটা ফুল শট হতে পারে, কারণ এটা আপনার কাছাকাছি ক্যামেরার অ্যাঙ্গেলটা, এবং এখানে যদিও আপনার বলা যায় যে হচ্ছে 70% এরিয়া বাহিরের, 90% না, 30% এরিয়া হচ্ছে আমার প্রোডাক্ট কভার করতেছে। যেমন এটাও বলতে পারেন যে ফুল শট। স্যার আমি যে ভুলটা বুঝছিলাম ওইটা মনে হয় এক্সট্রিম লং শট। এক্সট্রিম লং শট, হ্যাঁ আপনি এইটার কথা বলছিলেন না, এই যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রিম লং শট হবে।
কারণ এই যে আশেপাশের এরিয়া বেশি, এই কারণে। এটা আবার ফুল শট, কারণ এটা কি আপনার আশেপাশের এরিয়া অতটা দেখা যাচ্ছে না, প্রোডাক্টের উপরে বেশি ফোকাস। এই যে ওকে, তাহলে ক্যামেরা শট, ক্যামেরার অ্যাঙ্গেল, এগুলোর ব্যাপারে তো এখন সবাই ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? কোশ্চেন আছে কারো কোনো? ক্যামেরা শটের সাইজ, ক্যামেরা শটের অ্যাঙ্গেল, প্লাস হচ্ছে ক্যামেরা শটের নিয়ে, মুভমেন্ট নিয়ে, এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে কারো? স্যার মোটামুটি ক্লিয়ার, বাট করতে গেলে হয়তো আরেকটু বেশি ক্লিয়ার হইতে পারবো। হ্যাঁ, এখন যখনই আপনারা রেন্ডার করতে যাবেন, রেন্ডার করতে গেলে অবশ্যই ওই ক্যামেরা শটগুলো এখন আপনারা মাথায় রেখে তারপর রেন্ডার করবেন। ওকে, জি জি স্যার। আচ্ছা, এবার আসেন অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও কোন ধরনের অ্যাসপেক্ট রেশিও ফলো করি সেটা দেখেন। এটা অ্যানিমেশনের জন্য মূলত 16:9 অ্যাসপেক্ট রেশিও এখানে দেয়া, বাট যদি আপনি হচ্ছে একটা ফুল আপনার স্ক্রিনের জন্য আপনি একটা অ্যানিমেশন করতে যাচ্ছেন, তখন 16:9 দিতে হবে। এটা যে কোনো হচ্ছে আপনার ইসের জন্য, ডিভাইসের জন্য। যেমন আপনি মোবাইলের জন্য রিলস তৈরি করবেন, সেখানেও কিন্তু 16:9, কিন্তু উল্টা, তখন হচ্ছে 9:16 হয়ে যাবে। তখন এটাই হচ্ছে ভার্টিক্যাল হয়ে যাবে, এবং ওইটাই আপনার হচ্ছে রিল, তারপর হচ্ছে শর্ট ভিডিওর জন্য আর কি আপনার অ্যাকুরেট একটা অ্যাসপেক্ট রেশিও হয়ে যাবে। কিন্তু যদি আপনার হচ্ছে আপনি একটা ভালো ভিজুয়াল তৈরি করতে চান, তাহলে ম্যাক্সিমাম সময় আপনার 16:9 অ্যাসপেক্ট রেশিওটা চুজ করা বেটার। যেটা আমি ওই যে ভিডিওটাতে করেছিলাম, আমার লাস্ট ক্লাসে যেটা আপনাদের দেখাইছি, এটাতে অ্যাসপেক্ট রেশিও যেটা হয়েছে, এটা কিন্তু পুরো আমার ফুল স্ক্রিন জুড়ে। হ্যাঁ, এটা একটা 16:9 অ্যাসপেক্ট রেশিও, এবং এখানে আপনার 16:9 অ্যাসপেক্ট রেশিওর যে হিসাবটা, এটা কিরকম, যে ক্যালকুলেটরে দেখাই, যে 1920 1920 হচ্ছে আমাদের কি, এই যে ইসের ওভারঅল হচ্ছে যে সাইড বাই সাইড যে হচ্ছে রেজলিউশন সেইটা, এবং লম্বা লম্বা ভাবে যেটা, সেটা হচ্ছে আমাদের ইনটু, এটা ক্যালকুলেটর দিয়ে না, আমি ব্লেন্ডারে যাই, ব্লেন্ডারে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে যে আউটপুট সেটিংসে আসলে এখানে আমাদের এই দেখেন 1920/1080, এটা কিন্তু একটা 16:9 অ্যাসপেক্ট রেশিও। হ্যাঁ, 16:9 অ্যাসপেক্ট রেশিও। আমি এখান থেকে যদি চেঞ্জ করি, জিরোতে প্রেস করেন এখানে, এটা আমাদের 16:9 অ্যাসপেক্ট রেশিও। যদি এখান থেকে এটা চেঞ্জ করেন, দেখেন কি হয়, এই দেখেন বড় হচ্ছে। সো যদি আপনার এটা হচ্ছে 1080 করে দেন, তাহলে এটা কিন্তু আবার 1:1 হয়ে গেছে। হ্যাঁ, তখন কিন্তু এই যে অ্যাসপেক্ট রেশিওটা এখন কিন্তু স্কোয়ার অ্যাসপেক্ট রেশিও, বা এটাকে বলা হয় 1:1। তো আমরা যখন প্রোডাক্টের জন্য কিছু তৈরি করব, ধরেন ক্লায়েন্ট বলছে আপনাকে যে আমার কিছু রেন্ডার ইমেজ লাগবে, ইউজুয়ালি আপনি হচ্ছে 16:9 না, আপনি 1:1 অ্যাসপেক্ট রেশিও নেবেন অলওয়েজ। যখন ক্লায়েন্ট বলবে যে আপনার প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনের রেন্ডার লাগবে শুধুমাত্র, আমার ভিডিও লাগবে না, আমার শুধু রেন্ডার লাগবে, রেন্ডার ইমেজ, তখন 1:1 হচ্ছে আপনি ওনাকে বলবেন যে 1:1, ওকে ঠিক আছে, আমি আপনাকে 1:1 হচ্ছে রেন্ডার করে দিব। যদি উনি না বলে রেজলিউশনের কথা, তাও আপনি 1:1ই দিবেন, কারণ প্রোডাক্টের ভিজুয়ালাইজেশনের গুলো আপনার বেশি 1:1ই হয়ে থাকে। যদি ভিডিওতে যান, তখন অন্য ব্যাপার, ভিডিওতে আপনার বিষয়টা 16:9 রেশিওতে বেশি হয়। কিন্তু ইমেজের ক্ষেত্রে দেখেন, এই টাইপের ইমেজ গুলো আপনার 1:1 অ্যাসপেক্ট রেশিওতে বেশি হবে। যেমন এই একটা, এটাও কিন্তু প্রোডাক্টের ভিজুয়ালাইজেশন, এইগুলো যাবে আপনার অ্যামাজনের লিস্টিং ইমেজে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইবিসি ইমেজে যাবে, লাইফস্টাইল ইমেজে যাবে। তো সেখানে আপনার এরকম স্কোয়ার রেশিও গুলো হচ্ছে চুজ করতে হবে। কিন্তু যখন ভিডিওর কথা বলবে, তখন দেখবেন যে এটা আপনার 16:9 চলে আসবে। এই যে এগুলো হচ্ছে 16:9, এই পর্যন্ত 16:9 আর কি। এই যে, তো অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে বুঝতে পারছি সবাই, কখন কোনটা চুজ করতে হবে। জি স্যার। ওকে, তো এই হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিস, আমাদের ক্যামেরা টেকনিক্স প্লাস হচ্ছে স্টোরি বোর্ডিং এর আইডিয়াটা আমরা পেলাম। তো যখনই হচ্ছে ক্লায়েন্ট এখন আপনাকে বলবে যে একটা বিষয় নিয়ে স্টোরি বোর্ডিং করতে, স্টোরি বোর্ডিং করলে আপনারা খুব ইজিলি এখন এটা নিয়ে একটা স্ক্রিপ্টিং দিয়ে আইডিয়া করে ফেলতে পারবেন। এটার জন্য আহামরি আপনার হচ্ছে ড্রয়িং স্কিল লাগবে না। আপনি হচ্ছে নর্মালি এসে এখানে ধরেন একটা বোতলের বা একটা হেডফোনের কিছু আপনার তৈরি করতে বলবে, আপনি হচ্ছে এরকম ধরে একটা এরকম হেডফোনের একটা শেপ তৈরি করবেন। পরে এটা হচ্ছে ঘুরবে কি ঘুরবে না, সেটা আপনি ধরেন একটু অ্যারো কি দিয়ে এভাবে বুঝাই দিলেন, আপনি বুঝতে পারলেই হয়েছে। হ্যাঁ, আশেপাশে ধরেন এনভায়রনমেন্ট থাকবে, আশেপাশে ধরেন একটু আপনার সাউন্ড স্পিকার থাকবে। সো আপনি এখানে হচ্ছে ধরেন কিছু সাউন্ড স্পিকারে এরকম আইডিয়া বসাই দেন। এগুলো হচ্ছে গোল দিয়ে এগুলোর ভিতরে এরকম করে দেন। নর্মালি আপনি দাগাদাগি করে এতটুকু বুঝাইতে পারলে হবে যে আসলে আমার সিনে কি হবে। হ্যাঁ, দেন এদিকে হচ্ছে আপনি যে সাউন্ডের ইফেক্ট গুলো বুঝাই দেন এভাবে।
এরকম দেখেন অত ডিটেলস এর এটা কি হয়েছে বলেন তো, একদমই হচ্ছে কি বেসিক ডিটেলস না? একদমই হচ্ছে কি বাজে কোয়ালিটি মানে। তো এই ধরনের ড্রয়িং যদি হচ্ছে আপনার জানেন তাও আপনি হচ্ছে বুঝাইতে পারলেই হয়েছে যে না বেসিক্যালি আমার এখানে কি করতে হবে। আমি যদি এটা একটু ফিল করে দিই, এই যে পরে আবার আপনি কালার নেন এখান থেকে, উপস, আর আপনি এখানেও স্টোরি বোর্ডিংটা করতে পারবেন, এটা হচ্ছে মেইন কথা। স্যার যেটা দিয়ে ড্র করতেছেন এই সফটওয়্যারটার নাম কি? এটা হচ্ছে মাইক্রোসফট পেইন্ট। এটা কি স্যার ডিফল্ট থেকে যায় পিসিতে নাকি? হ্যাঁ এটা ডিফল্ট থাকে পিসিতে। আচ্ছা আচ্ছা। এই যে এখন যেটা করতেছি এটা হচ্ছে মাইক্রোসফট পেইন্ট বলে এটাকে। এটা না আপনারা খাতা কলমে করবেন, এটা তো দেখাচ্ছি। না স্যার এটা অনেক সময় প্রয়োজন হয় তো এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করতে পারেন, এটা দিও সমস্যা নেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ধরেন অন্য কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড দিবেন হচ্ছে এই কালারটা বা এই কালার। এই যে তাহলে আমরা ছোটখাটো একটা স্টোরি বোর্ডিং করে ফেলছি না? জি স্যার এটা তো বাজে হয়েছে মোটামুটি সুন্দর হয়েছে। না সুন্দর হয়েছে কই দিয়ে, আরো কালার আছে সেখানে, ব্রাশ আছে, এগুলো দিয়েও করতে পারবেন। যেমন এই যে এগুলো দিয়ে আপনার কালার চেঞ্জ করেন এখান থেকে, ধরেন আপনি রেড কালার দিবেন, এই যে তাহলে সাউন্ড ইফেক্টস এর এই বিষয়গুলো ধরেন এটা দিয়ে দিলেন। আরো পেইন্টের ব্রাশ আছে এখানে, এগুলো দিয়েও চুজ করতে পারেন। এই যে ইফেক্ট ইফেক্ট এটা দিয়ে আর কি বুঝাতে পারেন, এরকম বিষয়টা। বাহ, নাইস। ওকে, তো স্টোরি বোর্ডিং এর বিষয়টা আশা করি বুঝতে পারছেন। স্টোরি বোর্ডিংটা আপনারা করবেন কি দিয়ে? এই ক্যামেরার শটের সাইজের এগুলো মেনটেন করে, কোন ক্যামেরা শটের কি 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 মেইন আপনারা মাথায় রাখবেন এই তিনটা। ক্লোজ আপ শট যেটা খুব কাছ থেকে, মিডিয়াম শট যেটা হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজ থেকে, এন্ড অর্ধেক প্রোডাক্টের আর কি জিনিসটা দেখা যাবে এরকম। এন্ড লং শট হচ্ছে ফুল প্রোডাক্টটা দেখা যাবে। আর একটা শট হচ্ছে কি এক্সট্রিম লং শট, এটা হচ্ছে এনভায়রনমেন্ট বোঝার জন্য। এই যে এক্সট্রিম লং শট এটা হচ্ছে অনেক দূর থেকে দেখা যাবে। আর যদি এক্সট্রিম ক্লোজ আপ শটের কথা বলি, যেটা এখানে দেয়া আছে একদম চোখের এখানে গুলো, এক্সট্রিম ক্লোজ আপ হচ্ছে ওই যে খুব কাছাকাছি মানে ম্যাটেরিয়াল গুলো দেখা যাচ্ছে, সুতার ফ্যাব্রিক গুলো দেখা যায় কাপড়ের, এত কাছ থেকে আপনি নিছেন, এটাকে বলা হয় এক্সট্রিম ক্লোজ আপ। তারপরে শটের হচ্ছে অ্যাঙ্গেল, যে লো অ্যাঙ্গেল নাকি হাই অ্যাঙ্গেল আর নাকি আই লেভেল অ্যাঙ্গেল, এগুলো তো পুরোটাই বিশেষ বিশেষ করে আপনার লো অ্যাঙ্গেল, হাই অ্যাঙ্গেল আর আই লেভেল, এই তিনটা অ্যাঙ্গেল ইউজ হয়, এর বেশি হয় না। অ্যান্ড ক্যামেরা মুভমেন্ট আমরা প্র্যাকটিস করতে করতে দেখবো, এটা প্র্যাকটিক্যালি আপনাদের বুঝতে হবে যে আসলে কোন ক্যামেরা মুভমেন্ট কখন আমি দিব। বাট ক্লায়েন্ট বললে যেন বুঝতে পারেন সেই জন্য আর কি আপনাদের এটা দেখাইলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই এই বিষয়গুলো। তো এই তো আজকে মোটামুটি থিওরিটিক্যাল ক্লাস ছিল। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরেকটা থিওরিটিক্যাল ক্লাস করব, এটা হচ্ছে ফাইল ফরম্যাট নিয়ে, যে ক্লায়েন্টকে কি ধরনের ফাইল ডেলিভারি দিবেন আপনারা, এন্ড ক্লায়েন্ট হচ্ছে কখন কোন সফটওয়্যারের জন্য হচ্ছে কোন ফাইল আপনারা হচ্ছে ডেলিভারি করবেন, এই সমস্ত বিষয়গুলো আমরা নেক্সট ক্লাস হচ্ছে আলোচনা করব। তো আজকের ক্লাসের আমি কোনো হোমওয়ার্ক দিব না, আজকের ক্লাসে হচ্ছে একদমই থাকবে প্রিভিয়াস যে হোমওয়ার্কটা আমি দিয়েছিলাম ওই হোমওয়ার্কটা আমার কিন্তু সবার লাগবে। ঠিক আছে, তো সামনে একটা বড় সময় আছে, আপনাদের হচ্ছে আবার ক্লাস কবে? 3 তারিখে, তাই না? 3 তারিখে ক্লাস না আবার নেক্সট ক্লাসটা? জি 3 তারিখে আবার ক্লাস, সো 3 তারিখের জি ভিতরে যেন স্যার। সবাই ওই হোমওয়ার্কটা আমাকে দিয়ে দেন, ঠিক আছে? অবশ্যই ঠিক 3 আছে তারিখের স্যার। ভিতরে এনভায়রনমেন্ট রেন্ডার বা প্রোডাক্টের যে এনভায়রনমেন্টের যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা কমপ্লিট করতে হবে, করা পসিবল? জি স্যার। ওকে, তাহলে ওইটার উপর ফোকাস করবেন সবাই। এবং যারা হচ্ছে যাদের যে কারেকশন গুলো দিয়েছিলাম আজকে অনেকেই করেছেন, যেমন হেলাল সাহেব আজকে অ্যানিমেশন করেছেন। হেলাল সাহেব ওইটা আপনি হচ্ছে টেক্সচার বসিয়ে তারপর হচ্ছে ট্রাই করেন আর একটু বেটার করে। হ্যাঁ হ্যাঁ জি স্যার অবশ্যই। ওকে, ঠিক আছে, এবার একটু আমাকে প্রবলেম গুলো দেখান যেগুলো আপনাদের প্রবলেম ছিল, আপনারা বলছিলেন যে এই প্রবলেম গুলো হচ্ছে।
স্যার দেখেন তো নেক্সট ক্লাসে স্যার আমরা কি যেন শিখবো নেক্সট ক্লাসে বলতেছিলেন? ফাইল ফরম্যাট নিয়ে আলোচনা করব। আচ্ছা, শুধু কি স্যার ফাইল ফরম্যাট আর অ্যানিমেশন পর্যন্ত কি আমরা যাইতে পারবো নেক্সট ক্লাস, নাকি তার না না, ঈদের নেক্সট পরে? ক্লাসে অ্যানিমেশন নেই, ঈদের পরে আমরা সিমুলেশন দেখবো, তারপরে অ্যানিমেশন দেখবো। আচ্ছা আচ্ছা, জি স্যার, ওইটা হলে ভালো হয়, কারণ ঈদের ছুটিতে হ্যাঁ, এই জন্য কমপ্লেক্স কোনো সময়। টপিকে যাচ্ছি না, কারণ এখন জি জি কমপ্লেক্স এই জন্য জিওমেট্রি নোডেও যাই না। জিওমেট্রি নোডে এখন দেখাইলে হয়তো বেশি ওভারওয়েলমিং লাগবে, এন্ড ঈদের ছুটি আছে সামনে, তো এখানে আপনাদের প্র্যাকটিসও হবে না, সো আপনারা ভুলে যাবেন। জি জি স্যার। এই কারণে আমি থিওরিটিক্যাল ক্লাসে আসছি আজকে, যে এই ক্লাসগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে না, তো আপনার হচ্ছে একটা ব্রেক দরকার নাকি? আমরা একটু কঠিন টপিক একটু বেশি চলে গেছিলাম মনে হয় এই কদিন। জি স্যার। আচ্ছা, ওকে, এবার একটু প্রবলেম গুলো যদি থাকে আপনাদের প্রবলেম গুলো দেখেন। আমার তো প্রবলেম ছিল, এখন তো আমি মোবাইলে ও আচ্ছা, আজকে ঠিক মোবাইলে আছে। করছি, মানে আজকে আমি কাজের অবস্থায় ইয়ে করতেছি, ক্লাস করতেছি, সেই জন্য। আচ্ছা, যাই হোক, এটা যেটা প্রবলেম বলছিলাম, ওটা যদি স্যার আপনার আহ, ওই যে ভিডিওটা দিছিলেন না, ওই হুম হুম, ইউটিউব, ও যেভাবে প্লাগইন গুলো এখানে সেট করছিল, ওইভাবে আর কি হ্যাঁ। কয়েকবার ট্রাই ও করতে আচ্ছা আচ্ছা, পারি না। ওইটা হয় নাই। হুম, না। আচ্ছা, বুঝতে পারছি। আপনি তাহলে হচ্ছে নেক্সট ক্লাস আমাকে একটু দেখাই, একটু স্ক্রিন শেয়ার করে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, যদি আজকে তো আমি পসিবল হয়। ওকে ওকে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তারপরে শুভশ্রী সাহেব, কি অবস্থা, কেমন আছেন আপনি? স্যার আমার ওই নোটগুলো একটু দেখে দেন ঠিক আছে কিনা। ওকে, দেখতেছি ম্যাম। হ্যাঁ, শুভশ্রী সাহেব আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, আপনি হচ্ছে ক্লাস তো আজকে কন্ডাক্ট করলেন, এখন ক্লাস ভিডিও গুলো তো হচ্ছে আপনি রিসেন্ট হচ্ছে এটা পেয়ে যাবেন, তাই না শুভশ্রী সাহেব? আপনার তো অনেকগুলো হ্যাঁ হচ্ছে গ্যাপ পড়ে গেছে, তো আপনি ওইগুলো দেখে একটু চেষ্টা করেন, যদি আপনি মনে করেন যে না আমি তাও পারতেছি না ব্যাকআপ কভার করতে, তাহলে আপনি ব্যাচ চেঞ্জের জন্য ওই যে যাদের এসআরএম টিম থেকে নাম্বার দেওয়া হয়েছিল ওনাদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? ওনারা আপনাকে হেল্প আচ্ছা, করবে বিষয়। ওটা নিয়ে একটু কথা ছিল, মানে আমার ডিসিশনটা পেন্ডিং হয়েছে, কি করবো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখেন ডিসিশন নেন একটা। আই থিংক আপনার আগে ট্রাই করা উচিত যে এই ব্যাচে থেকে ব্যাকআপটা কমপ্লিট করা যায় কিনা। যদি পসিবল না হয় তাহলে আপনার অল্টারনেটিভ ওয়ে ওইটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক। হ্যাঁ, আমার ওইখানে আরেকটা নতুন ব্যাচ আর কি শুরু হয়েছে, ওইটা হচ্ছে 2501। তো ওই ব্যাচে যখন হচ্ছে আপনাদের এই লেভেল পর্যন্ত আসবে ক্লাস, তখন আপনাকে আর কি ওইখানে এন্ট্রি দেওয়া হবে, তখন ওই ক্লাসে আপনি ক্লাস করতে পারবেন, এরকম বিষয়টা। আচ্ছা, হ্যাঁ, ওকে জানাতে ম্যাম, দেখেন। জি স্যার। স্যার এই যে এখানে তো দিছিলাম সেট আচ্ছা, ম্যাটেরিয়াল। না, সেট ম্যাটেরিয়াল আছে উপরে, দেখি উপরের গুলো আসতেছে না, উপরের গুলো আপনার আসে নাই। এইখানে একটা আপনার গেছে, মিডিয়াম যে ড্রপলেটটা, এটা ওইটা আপনার কানেক্টই নাই, দেখেন। মেইন আউটপুটের সাথে ইনপুটের সাথে মেইন মিডিয়াম ড্রপলেটের কোনো কানেকশন নাই এখানে। না ছিল, আমি এই যে করতে লেগে আবার হ্যাঁ, এটা দেখছি নিয়ে আবার। যান, এটা মেশে বসায় দেন, তাহলে ওই যে মিডিয়াম ড্রপলেট গুলো তো আরো বেড়ে গেল। চলে আসছে। ওকে, গুড। তারপরে স্মল ড্রপলেট যেটা ছিল না, ওইটার ডেনসিটি বাড়ায় দেন আপনি একটু, তারপর দেখেন কি আসে। এটা আমি একটাও দেখতে পাচ্ছি না, এগুলোকে আদৌ আছে না? রেডিয়াস অনেক কম মনে হয়, রেডিয়াস একটু বাড়ায় দেন, দেখেন কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, আসতেছে আসতেছে। ছোট রাখেন, ছোট রাখেন, বেশি বড় হয়ে যাবে আবার। 2 রাখেন, 2। হ্যাঁ, 2 পয়েন্ট সামথিং করে দেন, ঠিক আছে। ওটা বেশি কম ছিল একদম, এই কারণে ভিজুয়াল হচ্ছিল না। এবারে একটু রেন্ডার একটা করে দেখেন কি অবস্থা হয়। রেন্ডার ইমেজে ক্লিক করেন, এবারে দেখি আর কি আসে। এবার আই থিঙ্ক আসবে। ওই যে দেখেন, এবার ড্রপলেট গুলো শো করতেছে ম্যাম। রেডিয়াসটা কম ছিল ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, রেডিয়াস অনেক কম ছিল, একদম এত কম যে এই জন্য ভিজিবলই হয় নাই। এখন আসবে। ঠিক আছে স্যার, আবার ট্রাই করবো। ওকে। আর এইখানে ম্যাম একটা সাজেশন দিই, ওই যে জি ক্যান স্যার। গুলো তো আছে,
ক্যানগুলোর আশেপাশে ধরেন এটা আপনার কি ফ্লেভারের ক্যান, ধরেন আপনি যেহেতু টিয়া কালারে দিয়েছেন, এখানে ধরেন কাটা লেবু বা হচ্ছে লেবুর গাছ এগুলো বসায় দিতে পারেন কিন্তু। হুম তাহলে কি, ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে এবং ফোরগ্রাউন্ডে দুইটাতেই। ধরেন ফোরগ্রাউন্ডে একটা লেবু আপনি কাছাকাছি বা একটা পাতা বসায় দিয়েছেন লেবুর, ওইটা একটু ব্লার হয়ে গেছে কাইন্ড অফ। আমার ওই যে হচ্ছে রেন্ডারটা আমি ইউজ করছি না যেরকম, দেখেন এই যে রেন্ডারটা, এই রেন্ডারটা দেখলেই বুঝবেন যে এইটার কিন্তু এন্ডে দেখেন এখানে একটা ফোরগ্রাউন্ড আছে যেটা কিন্তু কাইন্ড অফ ব্লার্ড। হ্যাঁ হ্যাঁ এটা আউট অফ ফোকাস আছে, এটা আমার ফোরগ্রাউন্ডে একটা ডেপথ ক্রিয়েট করতেছে। কিছু দূর গিয়ে এইটা আমাদের মেইন প্রোডাক্ট, এইটা আবার ফোকাসে আছে। আবার এইখানে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড দেখেন এই গাছগুলো কিন্তু আবার ব্লার হয়ে গেছে। তো ডেপথ অফ ফিল্ড অ্যাড করলে হবে কি জিনিসটা ডেপথ ক্রিয়েট হবে, দেখতে আরো ভিজুয়ালি অ্যাপিলিং লাগবে। সো ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট, এই তিনটাকে আইডেন্টিফাই যদি করতে পারেন আলাদা করে, তাহলে প্রোডাক্ট গুলো অনেক সুন্দর লাগবে। আরেকটা হচ্ছে করেছিলাম এই যে এখানে দেখেন এইটার ভিতরে এক্সাম্পলটা দেখেন, এই যে দেখছেন ফোরগ্রাউন্ড এখানে কিন্তু এটা ব্লার আছে এবং ব্যাকগ্রাউন্ডও কিন্তু এখানে ব্লার, কিন্তু ফোকাস পয়েন্টের যে অবজেক্টটা এটা আবার হচ্ছে কিন্তু আমার অ্যাকুরেট। তো জিনিসটা কিন্তু দেখতে আপনার কি নর্মালি হচ্ছে যদি একদম ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু দেখতে এতটা ভালো লাগতো না, তাই না? তো এই জন্য হ্যাঁ একটু এনরিস্ট করে দিবেন, একটু সিনের ভিতরে একটু কমপ্লিমেন্টারি অবজেক্ট বসাবেন। হ্যাঁ, যেটা আপনার থিমের সাথে যায় আর কি, তাহলে দেখবেন যে অনেক সুন্দর হয়ে যাবে রেজাল্টটা। ওকে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তাহলে এ পর্যন্তই। আজকে থিওরিটিক্যাল ক্লাস ছিল, তবে এটা হোমওয়ার্ক আমি না দিলেও আপনারা হচ্ছে এটা ট্রাই করবেন। হ্যাঁ এখন থেকে যত রেন্ডার দিবেন প্রত্যেক রেন্ডারই এই ক্যামেরা শটের সাইজ, ক্যামেরা অ্যাঙ্গেল এগুলো মেনটেন করে তারপর দিবেন, এবং ক্যামেরা মুভমেন্টটা আমরা হচ্ছে অ্যানিমেশনে গিয়ে দেখবো। সো ক্যামেরা শটের সাইজ মেনটেন করে এখন থেকে যেন রেন্ডার গুলো হয়, ঠিক আছে? স্যার হ্যাঁ বলুন শিবু স্যার স্যার। ব্লেন্ডার করবেন এটাতে কি অ্যানিমেশন সম্ভব? সবগুলোতে অ্যানিমেশন সম্ভব, 4.0 তেও পসিবল, 4.2 তেও পসিবল, সবগুলোতে। ঠিক আছে স্যার। ওকে। স্যার প্রেজেন্টটা নেবেন না? ও হ্যাঁ প্রেজেন্ট তো নেই ভুলেই গেছি। আচ্ছা নিলয় সাহেব আসছেন নাকি ক্লাসে? নিলয় সাহেব আছেন? হ্যাঁ স্যার আছি। কি অবস্থা, এক্সাম কেমন হলো? এক্সাম শেষ নাকি স্যার চলে? এক্সাম ভালো হলো, প্র্যাকটিক্যাল হ্যাঁ সবই একদম ক্লিয়ার। ও গুড গুড, তাহলে এখন থেকে তো রেগুলার ক্লাসে আসবেন নাকি? হ্যাঁ এখন থেকে রেগুলার আসবো। এই হ্যাঁ দুপুরে করে ওগুলা ক্লাসগুলো আর কি দেখতেছি, রিপ্লাই গুলো ভিডিও গুলো। ওকে ওকে, দেখেন প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখে পেন্ডিং হোমওয়ার্ক গুলো একটা একটা করে হচ্ছে দেখুন আপলোড করে দেন, এই ঠিক যে আছে ফ্রি গ্রুপ কি টাইমে। থাকবে? হ্যাঁ গ্রুপ মানে আজীবন থাকবে, গ্রুপটা কি বন্ধ করা হবে না? এটা পার্মানেন্ট থাকবে, এটা থাকবে যতদিন পর্যন্ত আছে আর কি সব। তো স্যার এখানে আপনারা আপনার সাপোর্টটা তাহলে আমরা আসলে কতদিন পাবো? আমার সাপোর্ট পাবেন, সমস্যা নেই, আমার প্রিভিয়াস ব্যাচ গুলো হচ্ছে সাপোর্ট পায় আমার কাছ থেকে। হ্যাঁ জি, সাপোর্ট পাবেন আমার থেকে, তাহলে সমস্যা নেই। তবে হ্যাঁ ক্লাস বা তাহলে প্রবলেম হবে না। ব্যাচ চলাকালীন অবস্থায় ম্যাক্সিমাম সাপোর্ট পাবেন, ঠিক আছে? এখন জি, এরকম হইতে পারে যে ধরেন ব্যাচ শেষ, এরপরে জি, ধরেন হচ্ছে আপনারা এই সেম টাইমে হচ্ছে ধরেন আপনার কোনো প্রবলেমে পড়ছেন, কিন্তু আমার হইতে পারে যে অন্য কোনো ব্যাচ নিয়ে আমি তখন ব্যস্ত হয়ে গেছি, তো আমার পক্ষে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় টাইম ম্যানেজ করা, তাই না? এজন্য জি স্যার। অনেকেই হচ্ছে একটু মাইন্ড করে যে না মানে কোর্স শেষ করে ফেললাম, এখন হচ্ছে মানে স্যার হচ্ছে আর রিপ্লাই করেন আগের মতো। হ্যাঁ এরকম না বিষয়টা, ফেসবুকে আপনার কাজ কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকবেন, আমার প্রিভিয়াস ব্লেন্ডার ব্যাচ গুলোতেও আমি মানে কন্টিনিউয়াস হচ্ছে ওখানে গিয়ে ওদেরকে ফিডব্যাক দিই যে এরকম এরকম কাজ হচ্ছে এখান থেকে আরো ভালো হচ্ছে, হ্যাঁ এখান থেকে ইমপ্রুভমেন্ট করেন। তো ফেসবুকে পোস্ট দিতে থাকবেন, যাই কিছু কাজ করবেন ফেসবুকে পোস্ট দিবেন, সবার হচ্ছে এখানে মতামত শেয়ারিং এর একটা অপশন আছে কমেন্টে। হ্যাঁ আপনারা নিজেদের হচ্ছে কাজে কিন্তু কমেন্ট খুব কম করেন, এটাও করতে হবে, ঠিক আছে? আপনাদের ব্যাচমেট যারা যারা আছেন সবার কাজে কমেন্ট করবেন যে সুন্দর হয়েছে, এখান থেকে আরেকটু এটা করলে বেটার হইতো। তো একে অপরের ফিডব্যাক শেয়ারিং এর মাধ্যমে কিন্তু এখানে একসময় বেটার রেজাল্ট চলে আসবে। ওকে জি স্যার। আরো জি স্যার। অ্যাক্টিভ হতে হবে আপনাদের হচ্ছে, কাজ কিন্তু করেন ঠিক আছে কিন্তু কাজে হচ্ছে সময় খুব কম দেন। এটা সেটা সত্যি কথা, এটা তাই স্যার না? মেন প্রবলেম যে আসলে টাইমটা দিতে পারি না।
সেটাই, টাইম দিতে হবে। একটা কাজ যেটা হচ্ছে আপনি করছেন, ধরেন এই কাজটা হচ্ছে এখন একরকম রেজাল্ট আসছে, ট্রাস্ট মি সেকেন্ড টাইমে হচ্ছে আপনার ওইটা করতে অনেক কম সময় লাগবে এবং আগের থেকে বেটার রেজাল্ট আসবে। জি স্যার। হুম, আচ্ছা, এটা ঠিক। যেমন পরীক্ষার সময়কালীন যখন এই ক্লাসগুলো মিস দিলাম, এখন আর কি মানে মোটামুটি প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, সবকিছু প্রবলেম তো একটু হবে, ইয়ে অনেক হয়ে বড় গেছে, একটা গ্যাপ পড়ে গেছে না, একটু কষ্টকর হয়ে যাবে, বাট সবকিছু তাও আপনি ট্রাই করেন, জি পারা স্যার। যাবে। ক্লাস ভিডিও দেখে ট্রাই করেন, পারবেন, সমস্যা নেই। জি স্যার। ওকে, সরি, প্রেজেন্ট দেন তাহলে। মানে কোনো কিছু হ্যাঁ, কাউন্সিল স্যার নিতে স্যার মানে আমাদের এই আরো 1 মাস চলবে না ক্লাস? 1 মাস মতো চলবে? আপনাদের ক্লাস হ্যাঁ আরো 1 মাস মতো চলবে। 1 মাস না, প্রায় 1.5 মাসের মতো চলবে। হ্যাঁ, নিজাম সাহেব কি জন্য বললেন, শুনতে পাইনি। স্যার আমি বলতে চাচ্ছি যে কোনো একটা প্রবলেম আপনাকে কাউন্সিল নিতে গেলে মানে অ্যাডভাইস যোগাযোগ মাধ্যম কোনটা হলে আপনার সাথে কুইক রেসপন্স পাওয়া যাবে? হ্যাঁ, এটা তো পাবেন, মানে যদি প্রবলেম পড়েন, যদি আপনার সাপোর্ট দরকার হয়, তাহলে হচ্ছে ফেসবুকে হচ্ছে প্রবলেমটা আমাকে ওইখানে একটু মেনশন করে দিয়েন, আমি দরকার পড়লে হচ্ছে এনইডিএসকে এসে আপনাকে সলিউশন করে দিব, যদি আমার ফ্রি টাইম থাকে ওরকম। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার একটু প্রেজেন্ট দেন। এমডি মাহফুজুর রহমান, তানজিনা আক্তার, প্রেজেন্ট স্যার। স্যার হোমওয়ার্ক দিয়েছি। ওকে, সায়রা তাসনিম ইসলাম, নিজামুদ্দিন, জি প্রেজেন্ট স্যার। কাউসার হাসান, প্রেজেন্ট স্যার। আচ্ছা, মুন্না খান, নিবাস ঢালি, জি স্যার। শাহাদুল আলম শিমুল। প্রেজেন্ট স্যার। শিমুল সাহেব তো হোমওয়ার্ক দিয়েছেন। দীপ্ত দাস, এমডি হিলাল হোসেন, ইয়েস স্যার, হোমওয়ার্ক দিয়েছি। ওকে, মেহেদী হাসান রাব্বি, এমডি হোসেন শাহরিয়ার, শুভশেষ রয়, ইয়েস স্যার। এইচ এম ফয়সাল বিন ইসলাম, ইয়েস স্যার। হাসিন রায়ান, মোহাম্মদ হাসান শাহরিয়ার, সামির, এমডি শফিকুল ইসলাম, প্রশান্ত শর্মা, জানাতারা ফেরদৌস। জি স্যার, আসছি, হোমওয়ার্ক আছে। ওকে, অ্যাটেন্ডেন্স খুবই কম, স্বাভাবিক, কারণ বন্যা টন্যা হচ্ছে অনেক। হ্যাঁ, এইদিকে তো অনেক মানে বৃষ্টির কারণে কারেন্টের অনেক প্রবলেম হচ্ছে, সারাদিনই কারেন্ট নাই, হ্যাঁ, রাত্রে আসলো। সাবধানে থাকবেন সবাই, কারণ আগামী 2-1 দিন এরকমই চলবে নাকি। সো বাইরে ঠাইরে যাওয়ার দরকার নাই, একান্তই হচ্ছে এমার্জেন্সি না হইলে। অ্যান্ড বৃষ্টি তো হচ্ছে হচ্ছেই, 2-3 দিন ধরে টানা বৃষ্টি হলে হচ্ছে পানি ওঠারও একটা সম্ভাবনা আছে, তো সবাই সাবধানে থাকেন। হ্যাঁ, আমার দেশের বাড়ির এলাকায় হচ্ছে অলরেডি পানি উঠে গেছে আর কি, সব বাড়িতে এরকম অবস্থা। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সেফ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।